ওয়ার্ড কত প্রকার শিখেছেন? যে অ্যানিয়ন, আপনি একটু বলেন যে কিওয়ার্ড কত প্রকার শিখেছেন আপনারা জানেন? চ্যাট বক্সে বা বলেন। কত প্রকার বা ওইভাবে আসলে এই ডিটেইলস ওয়াইজ বলা হয়নি এভাবে কিছু। ইন জেনারেল আর কি। ইন জেনারেল কত প্রকার কি কি জানেন বলেন শুনি একটু। ইন জেনারেল হচ্ছে সাপোজ আমরা যখন ইনস্টাগ্রামে পোস্টে মানে কোনো পোস্ট দেওয়ার ক্ষেত্রে সেখানেও কিন্তু অনেকগুলো কিওয়ার্ডস মানে রিসার্চ করে আমাদেরকে চেক করে দিতে হয়। প্লাস হচ্ছে ইউটিউব মার্কেটিং করতে গেছে সেখানেও কিন্তু ওই জিনিসটা কাজে লাগছে। এই দুইটা প্ল্যাটফর্ম পর্যন্ত শেষ হয়েছে, যেটা হচ্ছে আমার এসইও, কিওয়ার্ড ফর এসইও, অল অ্যাবাউট ওয়েবসাইট, কন্টেন্ট স্ট্র্যাটেজি। ওকে, এনাফ, এতটুকু আমার জন্য আপাতত এনাফ আজকের ক্লাস শেষ করার জন্য। বাকিটা আমি ক্লাস শেষে এটা আমি ম্যানেজ করে নিব, এক্সেস নিয়ে নিব আবার আফজল ভাইয়ের কাছ থেকে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আপনারা যেটা বলছিলাম, আপনাদের সাথে গল্প করতে করতে যেটা বলছিলাম সেটা হচ্ছে যে কিওয়ার্ড কত প্রকার আপনারা কতবার বলেছেন। আজ আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে এতদিন পর্যন্ত আপনারা ডিজিটাল মার্কেটিং শিখেছেন। ডিজিটাল মার্কেটিং এবং এসইওর মধ্যে অনেকটা পার্থক্য আছে। যদিও আমরা ডিজিটাল মার্কেটিংটাকে এসইওটাকে ডিজিটাল মার্কেটিং এর মধ্যেই ইনক্লুড করে দেই, বাট কথাটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে এসইওটা ইনক্লুড করা থাকলেও এসইওটা একটু ব্রড। থ্যাংক ইউ শাহজাহাল ভাই, আমি দেখছি। তো যেহেতু এটা তো আপনারা যখন গুগল অ্যাডস বা ফেসবুকের অ্যাডস বলেন বা আদার্স যে প্ল্যাটফর্মগুলোতে নিয়ে আপনি কাজ করবেন, ওই কাজগুলোর ব্যাপারগুলো হচ্ছে লিমিটেড। লিমিটেড বলতে আপনি ফেসবুক অথরিটি যদি তাদের অ্যালগোরিদমে কোনো চেঞ্জ না আনে বা তাদের ওভারভিউ স্ট্রাকচার যদি চেঞ্জ না করে, একই রকম স্ট্রাকচার, একই রকম স্টাইল, একদম লিমিটেড। আপনাকে কোথায় অডিয়েন্সকে সেট আপ করা উচিত, কোথায় পিক্সেল সেট আপ করা উচিত, গুগল অ্যাডসের ক্ষেত্রে রিটার্গেটিংয়ের ব্যাপারেও, হ্যাঁ, বা গুগল পিক্সেল সেট আপের হিসাব নিকাশ যেগুলো আছে এগুলো সিমিলার, একই। এগুলো যদি মনে করেন যে হ্যাঁ একবার খুব ভালোভাবে আপনি আয়ত্ত করে ফেলেন একবারে, সেটা নেক্সট থেকে আপনার এটা নিয়ে আর কোনো সমস্যা হওয়ার কথা না বা হবেও না। সিমিলারলি এরকম সবগুলোই একই রকম ভাবেই যাবে। এখন কথা হচ্ছে যে এসইওর ফ্যাক্টরে, এসইওর ফ্যাক্টরে তাহলে কি হবে? এসইওর ফ্যাক্টরে এসে এসইও কিছুদিন পরে পরেই গুগল বলেন বা গুগলের মতো যত আদার্স সার্চ ইঞ্জিন আছে তারা তাদের অ্যালগোরিদমকে চেঞ্জ করে। যখনই তারা তাদের অ্যালগোরিদমকে চেঞ্জ করে তখন এসইওর কিছু স্ট্র্যাটেজিও চেঞ্জ হয়ে যায়। এটা মাস্ট করতেই হয় চেঞ্জ। দ্যাটস ওয়াই এসইওটা একটা লেন্দি প্রসেস, এবং এসইওর ডিমান্ড আমি বলবো যতদিন পর্যন্ত পৃথিবীতে ওয়েবসাইট আছে এবং অনলাইন বিজনেস আছে, ডিজিটাল মার্কেটিং এর পাশাপাশি ডিজিটাল মার্কেটিং এর যে সেগমেন্টগুলো বা সেক্টরগুলো আছে এগুলোর পাশাপাশি ওয়েবসাইট এসইওর ব্যাপারটা মাস্ট বেটা থাকবেই, এবং ডে বাই ডে এটা ইনক্রিজ হবে, কখনো এটা ডাউন হবে না। সো এসইওটা আমি আপনাদেরকে ট্রাই করব ফার্স্ট অফ অল বেসিক, এবং বেসিকের সাথে টোটালি অ্যাডভান্সড আপনাদেরকে প্রোভাইড করার। যদি বুঝতে সমস্যা হয় বা অ্যাডভান্স বিষয়গুলোকে নিতে প্রবলেম হয় ডেফিনেটলি আমাকে বলবেন, ঠিক আছে? আর যেহেতু এটা লেন্দি প্রসেস এবং অল টাইম রানিং প্রসেস করতে হয়, অ্যালগোরিদম চেঞ্জ হচ্ছে, আপনার স্টাইল চেঞ্জ হচ্ছে, হিসাব নিকাশ চেঞ্জ হয়ে যাচ্ছে এসইও করতে গেলে, প্রসিডিউর চেঞ্জ হচ্ছে। সো এই পারপাসে মোটামুটি আদার্স যত সার্চ ইঞ্জিন আছে, আমরা তো এখন মোস্টলি কমন যেটা হচ্ছে যে আমরা গুগলকে প্রেফার করি সার্চ ইঞ্জিন হিসেবে, বাট গুগলের বাইরেও অনেক সার্চ ইঞ্জিন আছে। সো প্রত্যেকটা সার্চ ইঞ্জিন নিয়ে তাদের গাইডলাইন্স, টার্মস অ্যান্ড কন্ডিশন, হ্যাঁ, সেটা গুগলের হোক বা আদার যেগুলোরই হোক না কেন, আশা করবো আপনারা একটু ডিপলি রিসার্চ করবেন। কজ আপনি শুধুমাত্র যদি এসইও নিয়েও কাজ করেন, ডিজিটাল মার্কেটিং এর অন্যান্য টপিকগুলোকে বাদ দিয়ে, তারপরেও অনেক অনেক কাজ রয়েছে শুধুমাত্র এসইওর উপরেই। এবং এসইওর উপরে হ্যাঁ এই ক্লাসটা রেকর্ড করা হবে, হ্যাঁ রেকর্ড হচ্ছে অলরেডি, পেয়ে যাবেন। তো
একটু প্র্যাকটিস করেন এসইওটা, আশা করি অন্যান্য কাজগুলো পাশাপাশি এসইওটা যদি কন্টিনিউ করতে পারেন আলহামদুলিল্লাহ। আপনাদের মডিউলে আমি যেটা দেখতে পাচ্ছি কিওয়ার্ডের পরে হচ্ছে অল অ্যাবাউট ওয়েবসাইট সম্পর্কে আই থিঙ্ক সো আপনাদেরকে আফজাল ভাই বলে দিয়েছি কি না, না বলে নাই, ঠিক আছে। তারপর হচ্ছে কমপ্লিট অন পেজ এসইও ইউজিং ইয়োস্ট এসইও, র্যাঙ্ক ম্যাথ, এই টাইপসের কিছু প্লাগইনস নিয়ে, ঠিক আছে। টেকনিক্যাল এসইও, অফ পেজ এসইও 2টা ক্লাস এবং লোকাল এসইও নিয়ে কথা এখানে বলা হয়েছে, ঠিক আছে, খুব সুন্দর। আজকে যেহেতু ফার্স্ট ক্লাস আপনাদের সাথে, আমি কিছু ছোট ছোট জিনিস, স্পেসিফিক ছোট ছোট জিনিস সম্পর্কে আপনাদেরকে আইডিয়া দিয়ে দিব। হয়তো এর মধ্যে এগুলো আপনারা জানেন, আবার অনেকের কাছে নতুন হতে পারে, ঠিক আছে। মনে করেন আমি একটু গল্প বেশি করি, হ্যাঁ, আবার একটু মাইন্ড করেন রাখো, আমি একটু গল্প বেশি করি। সো গল্প করতে করতে যতটুকু আপনাদের নিয়ে আগানো যায়। মনে করেন যে আপনি গ্রামের বাড়ি থেকে ঢাকাতে এসেছেন, হ্যাঁ। তো ঢাকায় এসে আপনি যাত্রাবাড়ি বলেন বা গাবতলী বলেন, রাত্রের 2টা 2:30টার সময় নেমেছেন। এখন আপনি যেখানে নেমেছেন সেখান থেকে আপনার বাসার দূরত্ব অনেক বেশি, ঠিক আছে। আপনি যদি এখান থেকে এখন আপনার রাত্রে 2:30টার পরে বাসায় যেতে চান, সেক্ষেত্রে আপনার কাছে 2টা রাস্তা আছে। একটা হচ্ছে রিক্সা করে, আর একটা হচ্ছে সিএনজি করে যেতে হবে আপনার বাসায়। প্রবলেম হচ্ছে রাস্তার মধ্যে সাথে অনেক দামি লাগেজপত্র আছে, অনেক ভালো প্রোডাক্ট আছে আপনার কাছে, সো এক্সপেন্সিভ জিনিস আছে। আমাকে একটু বলেন কেউ একজন, আপনি কি করবেন তখন? আপনি বাসায় যেতে পারবেন না 2:30টার সময়, আপনি বাস স্ট্যান্ডেও থাকতে পারবেন না, কি করবেন? আপনার কি করা উচিত? আশেপাশে হোটেল খুঁজবো। আশেপাশে হোটেল খুঁজবেন, আচ্ছা। এখন এই হোটেল খোঁজার জন্য পদ্ধতি আপনার কাছে আছে 2টা। একটা হচ্ছে আপনার হাতে যদি একটা স্মার্টফোন থাকে এবং সে সাথে ইন্টারনেট সংযোগ থাকে, সেক্ষেত্রে আপনি আপনার ব্রাউজারে যান, হটএভার আপনি যেখানেই গিয়ে আপনার ফোনের ব্রাউজারে গিয়ে হচ্ছে সার্চ করবেন কি হোটেল নিয়ার বাই মি। সাপোজ হোটেল নিয়ার বাই মি লিখলে আপনাকে যেটা হচ্ছে, আপনার ফোনে যদি জিপিএস ওপেন করা থাকে, সেদিকে আপনার নিয়ার বাই যতগুলো হোটেল আছে বা রেস্টুরেন্ট আছে সেটা আপনাকে দেখায় দেবে, রাইট? একটা ম্যাপের মধ্যে দেখায় দেবে, যেখান থেকে যেখানে আপনি থাকতে চাচ্ছেন সেখানকার প্রাইস কত বা এর ফিচার্স কেমন আছে, এভরিথিং ইন ডিটেলস জেনে আপনি হয়তো রাতটা সেখানে থাকতে পারেন। আরেকটা পদ্ধতি হচ্ছে যে আপনি নিজেই জানেন কোথায় আছে, আপনি নিজেই চলে গেলেন, না জানলে এই হচ্ছে পদ্ধতি। এখন এই যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, একটা ম্যাপ এখানে দেখতে পাচ্ছি, এখানে 3টা 4টা দেখাচ্ছে, এরপরে নিচে আরও আছে। এটার ডিজাইন এখন যেভাবে দেখতে পাচ্ছি, যে সাইডে হচ্ছে আমার নাম আছে এবং এখানে ম্যাপের লোকেশনটা দেওয়া আছে। কখনো কখনো কোনো কিওয়ার্ডের জন্য এভাবেও দেখায়, কখনো আবার অন্যভাবেও দেখায়, সেটাও দেখব। আমি একটা বলেছি এটা হচ্ছে ম্যাপ, গুগল ম্যাপ। রিকোয়েস্ট যেটা ছিল আপনাদের কাছে সেটা হচ্ছে হাতের কাছে একটা ডায়েরি রেখে দিবেন। আমি নোটপ্যাড সাপোর্ট করি না, সাজেস্ট করি না। কেন করি না? আপনি কম্পিউটার ওপেন করবেন, তারপরে নোটপ্যাড ওপেন করবেন, তারপরে দেখবেন, অনেকটা টাইমের ব্যাপার। হাতের কাছে খাতা কলম থাকবে, যখন যে প্রবলেম পড়বেন ভিডিও দেখা লাগবে না, সেখান থেকে ছোট ছোট বিষয়গুলোকে দেখে নেবেন। এটার নাম তো আমি ম্যাপ বললাম। এই ম্যাপ ছাড়া বা গুগল ম্যাপ, ঠিক আছে, আমি গুগল ম্যাপ বললাম, এটা ছাড়া আরো কিছু নাম আছে। কেউ কি বলতে পারেন যে এগুলাকে আর কি কি নামে বলা যায় এসইওর ভাষায়, বা জানেন কি না কেউ? আমি একটু আইডিয়া নিতে চাচ্ছি আপনাদের কাছে। এই ফাংশনটাকে আর কি কি বলে সম্বোধন করা হয়? বুঝি না ভাই, আবার বলবেন একটু? আচ্ছা, এই যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, যখনই আমি সার্চ করলাম হোটেল নিয়ার মি, যখনই সার্চ করলাম আমার এখানে এই হচ্ছে ম্যাপটা চলে আসছে, যেটাকে আমরা ম্যাপ বলছি বা গুগল ম্যাপ বলছি। এইটার বাইরে এসইওর ভাষায় এটাকে আরো কিছু নামে ডাকে, মানুষ বলে, যারা এসইও এক্সপার্ট আছে বা যারা কখনো যদি ইন ফিউচার এগুলো নিয়ে কাজ করেন। যেহেতু আপনাদের লোকাল এসইওর পার্টটা আছে, আমি দেখেছি আপনাদের মডিউলে, সো এটা আমাদের লাগবে। বাট ইনফরমেশনটা আপনাদের ফার্স্ট অফ অল বেসিকটা দিয়ে রাখছি আমি। এটাকে গুগল ম্যাপ বাদেও আরো কিছু নামে এগুলোকে ডাকা হয়, এদেরকে বলা যায়, কল্ড করা যায়। সেগুলোর নাম কি কেউ জানেন কিনা, কারো কেউ কোনো জানা আছে কিনা?
আমি জানতে চাচ্ছি যে আপনারা কেউ জানেন কিনা, বা জানলো কে কি নামে জানেন। হ্যাশট্যাগ ভাইয়া। এটা কি ভাইয়া ডিসপ্লে সার্চের? নো নো নো, ডিসপ্লে সার্চ না এটা। হ্যাশট্যাগ হ্যাশট্যাগ, হ্যাশট্যাগ, আচ্ছা হ্যাশট্যাগ কে বলেছেন এটা, কোন ভাই বলেছেন? মহিউদ্দিন আজিজ খান। আচ্ছা আমার ভাই। আর কেউ কিছু বলবেন? বলেন, যা মনে চায় বলতে থাকেন, আজকে আমাদের গল্প করার পার্ট তো, বলেন আমি শুনি, তারপর আমি বলে দিব। কিওয়ার্ড কিওয়ার্ড কি কিওয়ার্ড? জি কিওয়ার্ড, আচ্ছা মেনশন করলাম কিওয়ার্ড। আর কেউ কিছু বলবেন? লোকেশন ম্যাপ। লোকেশন, ঠিক আছে লোকেশন। দেন আর কিছু? আমি কিন্তু বলার অপরচুনিটি দিয়েছি আপনাদের, বলতে থাকেন। আপনাদের মাথা থেকে কতটুকু বের হয় সেটাকে দেখি। আচ্ছা আমি বলি, ঠিক আছে? এখন তাহলে আমি বলি, এটাকে আমরা গুগল ম্যাপ ছাড়াও আরো কয়েকটা নামে ডাকতে পারি। ইন শর্ট ফর্মে প্রথমে যেটা বলি সেটাকে বলা হয় জিএমবি, যেটার ফুল মিনিং হচ্ছে গুগল মাই বিজনেস পেজ। এইটা হচ্ছে একটা নাম। কেউ বলবে গুগল মাই বিজনেস পেজ বা জিএমবি, এটা একটা পেজ ক্রিয়েট করতে হয় যেটা গুগল মাই বিজনেস পেজের আন্ডার এটা ক্রিয়েট হয় এবং সেখান থেকে এটা আসে, দ্যাটস ওয়াই। এছাড়া এটাকে যেটা যারা যারা বলে সেটা হচ্ছে এটার যে নাম আছে আরো, সেটা হচ্ছে যে লোকাল প্যাক, এরপরে বলা হয় 3 প্যাক, এরপরে একে বলা হয় স্ন্যাক প্যাক। এই নামগুলোতে এদেরকে এসইও এক্সপার্ট বা আপনারা যখন মার্কেট প্লেসে কাজ করবেন, অনেক বায়ার এসে আপনাকে বলবে আমাকে 3 প্যাকের র্যাঙ্ক লাগবে, আমার লোকাল প্যাকের র্যাঙ্ক লাগবে, আমার স্ন্যাক প্যাকটা ঠিক করে দাও, বা আমার জিএমবিটা ঠিক করে দাও। যদি বলে এইগুলোর নাম হচ্ছে এইটা, যেটা আমরা সব নর্মালি গুগল ম্যাপ বা ম্যাপ বলি। নর্মালি আমি যদি এখানে এখন সার্চ করি এখানে যে এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ, সাপোজ আমি যদি টাইপ করি এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ, ইন বাংলাদেশ, আচ্ছা এইটা না, লোকাল এসইও। এখন দেখেন ম্যাপটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে আগেরটার থেকে। হোটেল নিয়ার বাই মিতে ছিল একরকম, এখন চলে আসছে দেখতে আরেক রকম, একই জিনিস। গুগল ম্যাপ, স্ন্যাক প্যাক, 3 প্যাক, লোকাল প্যাক, জিএমবি, গুগল মাই বিজনেস পেজ, গুগল ম্যাপ, যে যেটাই বলেন। এতটুকু ক্লিয়ার? কারো কোনো কোয়েশ্চেন্স আছে? একটা কোয়েশ্চেন ছিল। জি প্লিজ বলেন। আসলে একটু আগে আপনি যে নোটপ্যাডের কথা বলছিলেন, ওটা কি মানে আমি কি আমার মানে পাশে কোনো প্যাড রাখবো যেটাতে আমি আপনার ইনফরমেশন গুলো নোট ডাউন করে রাখবো? রাইট, আপনার পাশে একটা ডায়েরি বা খাতা রেখে দেন, কারণ এমন এমন কিছু কিছু ছোট ছোট টুকরো টুকরো কথা বলবো যেগুলো ভিডিওতে খুঁজতে গেলে আপনার হ্যারাসমেন্ট হয়ে যাবেন। So, জি, জি, জি। একটু নোট করে রেখে দিবেন যে আপনারই কাজে লাগবে এটা, ঠিক আছে? ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। এইগুলোর নাম নিয়ে কারো কোনো সমস্যা আছে? না ভাই। ওকে, থ্যাংক ইউ। ফার্স্ট টাইম শুনলাম। ওকে, ফার্স্ট টাইম আমরা আরো অনেক কিছু দেখব। এখন মনে করেন যে এই দেখেন জিএমবির দিকে আমি যদি লোকাল এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ লিখে সার্চ করি, সরি বানানটা ভুল হয়েছে, লোকাল এসইও এক্সপার্ট, প্রথমে হচ্ছে আমার ম্যাপটা এখানে আছে, এটা হচ্ছে আমার জিএমবি, আমার গুগল মাই বিজনেস পেজ, তারপরে হচ্ছে বাকি আরো দুইটা আছে, কার আছে আমি জানি না, হোয়াটএভার। নর্মালি যখন এভাবে ম্যাপ আসে এবং ম্যাপের পরে এই যে আমরা একটা পেজ দেখতে পাচ্ছি, রাইট, কোনো কিছু কোয়েরি লিখে বা কিওয়ার্ড লিখে যখন আমরা সার্চ করলাম, তো এই একটা পেজ দেখতে পাচ্ছি, এই পেজটাকে কি বলে? যে পেজে আমি এখন আছি, এই যে স্ক্রল করছি, এই পেজটাকে কি বলা হয়? এসইওর ভাষায় কি বলা হয় বা প্রফেশনালি কি বলা হয়? ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং পেজ। আচ্ছা, আর কিছু? আর কেউ কিছু বলবেন? আইডিয়া দেন, আইডিয়া দেন, ডিসকাস করেন। সার্চ রেজাল্টস।
সার্চ রেজাল্ট। ওকে স্যার, আর কিছু? ল্যান্ডিং পেজ কে বলেছেন? ল্যান্ডিং পেজ হচ্ছে সুজাউদ্দৌলা ভাই। আচ্ছা সুজাউদ্দৌলা ভাই, আগে আপনার এটা সলভ করি। দেখেন, আমরা যখন কোনো একটা ওয়েবসাইটের কোনো একটা ইন্ডিভিজুয়াল পেজ বা ইন্ডিভিজুয়াল কোনো ইউআরএল থ্রোতে একটা পেজে যখন আমরা ভিজিটেছি, এটা একটা পেজ, এটা কি পেজ? এটা হোম পেজ, বাট এটা একটা পেজ। যখন আমরা এরকম একটা পেজে আসি ওয়েবসাইটের মধ্যে, সেটাকে বলা হয় ল্যান্ডিং পেজ। ঠিক আছে, এটাকে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি এটাকে ল্যান্ডিং পেজ বলা হয় না। আচ্ছা, সার্চ রেজাল্টস কে বলেছেন? সার্চ রেজাল্টটা কিছুটা সিমিলার, কিছুটা কাছাকাছি গিয়েছেন, সম্পূর্ণটা হয় নাই এখন পর্যন্ত, বাট সুন্দর হয়েছে অ্যাটলিস্ট কাছাকাছি। এটাকে শর্ট ফর্মে এসইওর ভাষায় আপনার ওয়ার্ক ক্লায়েন্ট বা এসইও এক্সপার্টরা বলে সার্ভ, SERP, সার্ভ, যেটার ফুল মিনিং হচ্ছে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। এটাকে বলা হয় সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। দ্যাট মিনস আমি যেই সার্চ ইঞ্জিনের মধ্যে যখন একটা কিওয়ার্ড লিখে আমি সার্চ করছি, তখন যেই পেজের মধ্যে আমার রেজাল্টসগুলো আসছে সেটা হচ্ছে আমার রেজাল্টসের পেজ। বাট এটা কিসের পেজ? এটা একটা সার্চ ইঞ্জিনের পেজ। এই যে রেজাল্টসগুলো, একটা কিওয়ার্ড লিখে সার্চ করলাম, কিছু ওয়েবসাইট আসছে, এটা যদি আমি গুগল বাদে ইউটিউবে ইয়েতে যাই, বিইংয়ে যাই, ইয়াহুতে যাই, একই রকম পাবো। বাট ওইটা বিইং এর সার্চ রেজাল্ট বা বিইং সার্চ ইঞ্জিনের সার্চ রেজাল্ট বা ইয়াহুর সার্চ ইঞ্জিনের সার্চ রেজাল্ট। আর এদিক থেকে হচ্ছে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে গুগলের সার্চ রেজাল্ট। হ্যাঁ, দ্যাটস ওয়াই এটাকে বলা হয় সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ, যেটাকে শর্ট ফর্ম হচ্ছে সার্ভ। দ্যাট মিনস আপনি যদি একটা কিওয়ার্ড পারপাসে আপনি যেই পেজেই থাকেন না কেন, যেমন আমি এখন বর্তমানে ফার্স্ট পেজে আছি, এটা হচ্ছে আমাদের ফার্স্ট সার্ভ। আমি যখন সেকেন্ড পেজে যাব, সেটা আমার জন্য হবে সেকেন্ড সার্ভ বা সেকেন্ড। প্রত্যেকটা পেজই হচ্ছে আপনার জন্য সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ, বাট ফার্স্ট সার্ভ, সেকেন্ড সার্ভ, থার্ড সার্ভ, ফোর্থ, ফিফথ, এভাবে যাবে। আচ্ছা, তো এই গেল হচ্ছে আমার গুগল ম্যাপ সার্চ সার্ভের ব্যাপারটা। এখন আসেন, মনে করেন যে আপনি আমি যদি বলি যে এটা একটা ইনস্টিটিউটের নাম, যেটা আমার মিরপুর, আমি যেখানে থাকি মিরপুরের একটা ইনস্টিটিউটের নাম। এখানে একজন আপনাদের মিরপুরে আছেন, তো উনি এটাকে চিনবে হয়তো বা MIST। এখন দেখেন, নর্মালি এটাও একটা ওয়েবসাইট, এখানে আমি একটা কিওয়ার্ড লিখে সার্চ করছি লোকাল এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ, এবং এইখানেও কিছু রেজাল্টস আসছে। ম্যাপটা বাদ দিলাম, ম্যাপ বাদ দিয়ে যদি আমি নিচে আসি অর্গানিক রেজাল্টসের দিকে, যেগুলো এসইও করে করা, এগুলো আসছে। এবং আমি যখন এখানে লিখে সার্চ করলাম, এখানে একটা রেজাল্টস আমার আসছে। দুইটার মধ্যে একটা পার্থক্য আছে। পার্থক্য হচ্ছে যে এইখানে আমার এই ওয়েবসাইট যেটা MIST.ac.bd আছে, এটার পরে আরো একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা অপশনস দেখাচ্ছে এইখানে, কিন্তু এইখানে দেখাচ্ছে না। দেখেন, এখানে দেখাচ্ছে না। এই যে অপশনসগুলো দেখাচ্ছে, এগুলাকে কি বলে জানেন নাকি? বলতে পারবেন? একটু আইডিয়া আছে? হেডিং হেডিং। হেডিং হেডিং ভাইয়া। হেডিং। না, সাইড বার ভাই। আমি একজনের জন্য নোট করছি। হেডিং, তারপর হচ্ছে সাইট, সাইড বার না সাইট না সাইট, সাইড বার, সাইড বার। আর আর কি কিছু বলবেন? Site হ্যালো ভাই, সাইড লিংক। সাইট লিংক, জি ভাই। সাইট লিংকস। ওকে, আর আর লাগবে না, আর বললেন না। এগুলাকে বলা হয় সাইট লিংক। এখন বলতে পারেন এইটার দিল, এইটার কেন তাহলে এইটার দিল আমার, তাহলে লোকাল এসইও এক্সপার্ট কিওয়ার্ডের জন্য কেন দিল না? গুগল সাধারণত, গুগলের অনেকগুলো অ্যালগোরিদম আছে এবং সবগুলো অ্যালগোরিদম মিলে টোটাল 200-রও বেশি সিগন্যাল কাজ করে একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক করানোর জন্য। যদি আমি সময় পাই, আশা করি আপনাদের 200টা সিগন্যালও শিখিয়ে দিব, কি কি সিগন্যাল, সেই 200টা সিগন্যাল। তো গুগল যে সকল ওয়েবসাইটগুলো অ্যালগোরিদম পারপাসে, যে সকল ওয়েবসাইটগুলোকে অনেকটা বেশি ট্রাস্টেড মনে হয়,
সেই সকল ওয়েবসাইটগুলোর জন্য সাধারণত অটোমেটিক্যালি এগুলা জেনারেট করে দেয়। এবং তার চেয়ে একটা বড় কারণ হচ্ছে যে সকল ওয়েবসাইটগুলোর মধ্যে অনেক বেশি ইনফরমেশন বা আপনার যেমন এখানে দেখেন অ্যাডমিশন রিলেটেড আমি ইনফরমেশন আছে, এখানে অ্যাডমিশনের নোটিস, এখানে এই ইউনিভার্সিটির বিভিন্ন ফ্যাকাল্টি নিয়ে কথা বলা আছে, এখানে ফাইন্যান্সিয়াল বা ফিসের নিয়ে কথা বলা আছে, এখানে নোটিস বোর্ড নিয়ে আছে। এখন আপনার এই ইউনিভার্সিটির অ্যাডমিশন নোটিস দরকার। যদি আপনাকে এই সাইট লিঙ্কটা না দিত, সেই ক্ষেত্রে আপনি ওয়েবসাইটে ঢুকতেন, ঢুকে তারপরে অ্যাডমিশন নোটিসের পেজ কোথায় আছে সেটাকে খুঁজে বের করতেন, তারপরে গিয়ে হচ্ছে আপনি অ্যাডমিশন নোটিস দেখতেন। আপনি 3-4টা স্টেপ পার করে তারপরে আপনাকে এই পেজে আসতে হতো। গুগল যেহেতু ইউজারদেরকে ইউজার ইন্টারফেস এবং ইউজার এক্সপিরিয়েন্সের দিক থেকে অনেক বেশি সচেতন, দ্যাটস ওয়াই গুগল যেটা করে চাচ্ছে যে ইউজাররা যেন অন ক্লিকে একটা ইনফরমেশনের জন্য চলে যেতে পারে। এখন আমি যখন নর্মালি এমআইএসটি লিখে সার্চ করেছি, গুগল তার যে অ্যালগোরিদম আছে সেই অ্যালগোরিদমে সে এটা বুঝতে চাচ্ছে যে ইউজার এই ইউনিভার্সিটিতে, যেহেতু এটা একটা ইউনিভার্সিটি বা এটা একটা প্রতিষ্ঠান, সেখানে কোন কোন বিষয়গুলো সব থেকে বেশি মোস্ট ইম্পর্টেন্ট, তাদের মধ্যে অ্যাডমিশন নোটিস, নোটিস বোর্ড, আন্ডার গ্রাজুয়েট ফিস, এগুলো ইম্পর্টেন্ট পেজ, এইগুলাকে সে র্যাঙ্ক করিয়েছে। আরেকটা যে এক্সাম্পল যদি দেখাই, যে সাপোজ আমি কি ফার্স্ট কথা বলছি অনেক, যদি কথা বুঝতে যাই হোক, এরকম আপনি ঢাকা ইউনিভার্সিটি, ডিইউ, হ্যাঁ, এরকম অনেক প্রতিষ্ঠানে গেলে পাবেন যে এইভাবে দেওয়া আছে। তো এটাকে বলা হয় সাইট লিঙ্ক, মনে রাখবেন। তাহলে আমরা কি কি শিখলাম? একটা শিখলাম ম্যাপের জন্য, যেটাকে আমরা 3-4টা নামে ডাকি। একটা হচ্ছে লোকাল প্যাক, স্ন্যাক প্যাক, 3 প্যাক, গুগল ম্যাপ প্যাক বা গুগল ম্যাপ, দেন হচ্ছে আপনার এটাকে বলা হয় জিএমপি বা গুগল মাই বিজনেস পেজ। এরপরে যেটা আসলো, এখানে এই পদ্ধতিতে যদি কখনো কোনো ইউআরএল আসে, এই নিচের এগুলো অপশনগুলোকে বলা হয় সাইট লিঙ্ক। এখন আবার দেখেন, এইখানে আরেকটা ব্যাপার আসছে। এখানে এই ইউনিভার্সিটির একটা ইনফরমেশন আসছে, যে ইনফরমেশনের মধ্যে ইউনিভার্সিটির নাম, ইউনিভার্সিটির ওয়েবসাইট, ইউনিভার্সিটিতে যাওয়ার ডাইরেকশন, তাদের ফোন নাম্বার, ইউনিভার্সিটি সম্পর্কে কিছু ডিটেলস যেটা উইকিপিডিয়া থেকে আছে, অ্যাড্রেসেস, ওপেনিং আওয়ার্সটা দেওয়া আছে, আর কিছু ব্যাপার এখানে দেওয়া আছে। এই তো এখানে একটা বক্স আসছে। এরকম আমি যদি আবার এখানে সার্চ করি অ্যাজ লাইক অ্যাজ যে কাজী নজরুল ইসলাম, সাপোজ আমি এটা নিয়ে আমি ওনার সম্পর্কে জানতে চাই, এখানেও আমাকে একটা বক্স দিছে। দেখেন, এই পাশে একটা বক্স আছে, এখানেও একটা বক্স আছে, একই রকম দেখতে। এখন আমাকে কি কেউ বলতে পারেন যে এই বক্সের নামটা কি? যেটা কাজী নজরুল ইসলাম লিখে সার্চ করলাম, এই বক্সটার নাম কি? একে কি বলে, কি বক্স বলা হয়? আমি একদম বেসিক নিয়ে শুরু করি। সার্চ বক্স ভাইয়া। সার্চ বক্স, ওকে, ঠিক আছে, সার্চ বক্স। তারপর আর কেউ কিছু বলবেন? অ্যাবাউট ইনফো। অ্যাবাউট ইনফো, ওকে। আর এই বক্সটা, আচ্ছা, এই বক্সটাকে এসইওর ভাষায় বলা হয় নলেজ গ্রাফ। এসইওর ভাষায় এই ধরনের যে বক্সটা আসে, এই বক্সকে বলা হয় নলেজ গ্রাফ। মনে রাখেন কেন দিচ্ছে এই বক্সটা। আমি যখন এই কিওয়ার্ড লিখে সার্চ করেছি, আমার এখানে উইকিপিডিয়ার ওয়েবসাইট আছে এবং এই নিয়মে একটা কাজী নজরুল ইসলাম নামে একটা পেজই ক্রিয়েট করা আছে। আমি এখান থেকে বসে দেখতে পারি। গুগল এখানে আমাকে আরো একটু ইজি করে দিচ্ছে যে এইখানে ওয়েবসাইটে যাওয়ার দরকার নাই। এই সম্পর্কে, ব্যক্তি সম্পর্কে জানতে চাচ্ছেন, এই দেখেন এই ব্যক্তি সম্পর্কে এখানে পাওয়া গেছে। আপনার একদম প্রাইমারি বেসিক ইনফরমেশন যদি জানতে চান, সব এখানে আছে। ডেট অফ বার্থ, ডেট, স্পাউস, ল্যাঙ্গুয়েজ, চিলড্রেন, সংস। আরও যদি জানতে চান, আমি ইউটিউব থেকে তার সম্পর্কে জানতে পারি, ডিজার থেকে জানতে পারি। উইকিপিডিয়ার এখানে গেলে এই যে পেজ থেকে আমাকে ইনফরমেশনগুলো দিচ্ছে, ডিরেক্টলি আমাকে সেই পেজেও নিয়ে যাবে। দ্যাটস ওয়াই এখানে কিছু ইমেজেস আছে, এটাকে বলা হয় নলেজ গ্রাফ। কিন্তু এইখানে আবার একই রকম বক্সটা, একটু পার্থক্য হচ্ছে এখানে আমার ওয়েবসাইট আছে, এখানেও আছে, সেটা উইকিপিডিয়ার ওয়েবসাইট। উইকিপিডিয়া এখানেও আছে, আমার এই যে এখানে উইকিপিডিয়া আছে, বাট এখানে আলাদাভাবে এই যে এখানে যে ইনস্টিটিউটের যে ওয়েবসাইটটা mist.ac.bd,
এই ওয়েবসাইটটা হচ্ছে এখানে আছে, তারপর হচ্ছে এই ইউনিভার্সিটি ডাইরেকশন, কলের অপশন, এখানে তো আর তাকে কল দেওয়ার কোনো সিস্টেম নাই, একই রকম দেখতে। এটাকে কি বলবেন? এই বক্সটাকে কি বলবেন? অ্যানিয়ন? এটা এটা মনে হয় ভাইয়া, মানে যখন আমরা ইয়ে করবো তখন মনে হয় এটাকে তৈরি করে দিতে হবে না, এইভাবে যে এইটা নলেজ এটা তৈরি ভাইয়া করতে প্রশ্নটা হবে না। বুঝি নাই ভাইয়া। আচ্ছা, আমরা এটাকে যেটা আমরা কাজী হ্যাঁ, নজরুল প্রশ্নটা- ইসলাম লিখে বলছি, আমি আবার বলছি, আমরা কাজী নজরুল ইসলাম লিখে যখন সার্চ করলাম তখন আমরা এরকম একটা বক্স পেলাম এখানে, যেটাকে আমরা নলেজ গ্রাফ বলছি। আমরা যখন এখানে যখন আসলাম এরকম আরেকটা বক্স পাচ্ছি, কিছুটা পার্থক্য আছে। পার্থক্য হচ্ছে এখানে আমার ওয়েবসাইট আছে, ডাইরেকশন আছে, কল আছে, দেন আমার ওপেনিং আওয়ার্স আছে, আমার কাছে রিচ করার অপরচুনিটি এখানে আছে। এখানে রিচ করার অপরচুনিটি নাই, এখানে আমি জানতে পারি এই ব্যক্তি সম্পর্কে অন্যান্য অপশন আমাকে দিয়ে রেখেছে। দ্যাটস ওয়াই এটাকে নলেজ গ্রাফ বলছে। একে আমি কি বলবো, বক্সটা দেখতে কিন্তু একই রকম। এই বক্সটাকে আমরা কি নামে ডাকতে পারি, বা কি হতে পারে এর নাম? এটা ইনফরমেশন বক্স ভাইয়া। ইনফরমেশন বক্স? সাইড বার ভাইয়া। নো 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 নো, ইনফরমেশন বক্স, ওকে। তারপর গ্রাফ ভাইয়া, সরি গ্রাফ, ইনফরমেশন গ্রাফ হবে ভাইয়া। ইনফরমেশন গ্রাফ হবে, আচ্ছা। আর সাইড বার। সাইড বার? না, সাইড বার নিব না, এটা লিখবই না, এটা না। তারপর আচ্ছা, আচ্ছা, এইটাকে বলা হয় হচ্ছে গুগল, বা গুগল যদি নাম ইউজ নাও করেন তারপরও নর্মালি এটাকে বলা হয় অন বক্স। গুগল ওয়ান বক্স, অন বক্স না, ওয়ান বক্স, এক। এই যে ওয়ান বক্সটা ক্রিয়েট হচ্ছে, এই বক্সটা ক্রিয়েট হয় তখনই যখন আপনার একটা এরকম গুগল মাই বিজনেস পেজ থাকবে, এবং গুগল অটোমেটিক্যালি আপনার জন্য একটা এইভাবে একটা অন বক্স তৈরি করে দিবে। যেমনটা হচ্ছে, আমি যদি এখানে হোয়াইট হ্যাট এসও এক্সপার্ট ইন বাংলাদেশ লিখে সার্চ করি, এখানে আমার একটা ওয়ান বক্স আছে, যেটা কিনা আমার বক্স, একই রকম দেখতে, এটার মতোই কিন্তু দেখতে। ওয়েবসাইট, ডাইরেকশন, সেভ, কল, এখানে কিন্তু সিমিলার জিনিস আছে, যেটাকে আমরা গুগল ওয়ান বক্স বলি। এবং এটা তখনই গুগল আমার জন্য ক্রিয়েট করে দিবে যখন আমরা গুগল মাই বিজনেস পেজ ক্রিয়েট করব। কিন্তু এই যেটা আমরা নলেজ গ্রাফ বলছি, এটার জন্য আমার কোনো ধরনের গুগল মাই বিজনেস পেজ ক্রিয়েট করার দরকার হয় না। এটা উইকিপিডিয়া থেকে যখন আপনার পেজ ক্রিয়েট করবেন, সেটার মাধ্যমেও আপনি এখান থেকে এটাকে এই অনবক্স নিয়ে আসতে পারেন, তবে এই সরি নলেজ গ্রাফটা নিয়ে আসতে পারেন। তবে এই নলেজ গ্রাফটা শুধুমাত্র গুগলই কন্ট্রোল করে কার জন্য নলেজ বক্স বা নলেজ গ্রাফ প্রোভাইড করা হবে, কার জন্য হবে না। এইটার উপরে আর হচ্ছে এই অনবক্সের উপরে দিবে কি দিবে না, সেটা একমাত্র এখতিয়ার রাখে গুগল। এছাড়া কোনো এসও এক্সপার্টেরও এখানে কোনো হাত নেই যে এটা এখানে এনে দিবে, বা কোনো যদি ভুল করে চলেও আসে এটা এখান থেকে রিমুভ করবে, সম্ভব না। এটা একমাত্র সত্ত্বাধিকার হচ্ছে গুগলের কাছে। আশা করি বুঝতে পেরেছেন। একটাকে বলা হয় ওয়ান বক্স, যেটাকে এটা, আরেকটা বলা হয় নলেজ গ্রাফ। কোনো কোশ্চেন্স থাকলে বলেন। ভাই একটা কথা জিজ্ঞেস করি, জি তাহলে ভাই এই যে গুগল ওয়ান বক্সটা, জি। এটা কি ভাই তাহলে আমাদের যে ওয়েবসাইট, ওই ওয়েবসাইটের মধ্যে এই জিনিসটা তৈরি করে রাখতে হবে যদি আমাদের ওয়েব পেজ থাকে? না, এটা ওয়েবসাইট থেকে তৈরি হয় না, এটা শুধুমাত্র তৈরি হয় গুগল মাই বিজনেস পেজ থেকে, যেটার মধ্যে কিনা এটা একটা- আমরা আমাদের ওয়েবসাইট, যেটা আমাদের মাস্টার ওয়েবসাইট বা মেইন ওয়েবসাইট বলে থাকি, ওই ওয়েবসাইটটাকে এটার সাথে আমরা ইনক্লুড করে রাখতে পারি। আচ্ছা, তার মানে আপনি বলছেন যে তার মানে হচ্ছে আপনার গুগল মাই বিজনেস পেজ করতে হলে আমাকে একটা প্ল্যাটফর্ম ইউজ করতে হবে আলাদা, তাই তো? হ্যাঁ, গুগল মাই বিজনেস পেজের জন্য টোটালি গুগল মাই বিজনেস পেজ নামে একটা আলাদা প্ল্যাটফর্ম আছে, এবং সেখান থেকে এগুলো তৈরি করা যায়। এবং সম্পূর্ণ এই কাজটা হচ্ছে লোকাল এসইওর কাজ, যেটা আপনাদের লোকাল এসইও প্ল্যাটফর্মের মধ্যে আছে, মডিউলের মধ্যে। জি, ক্লিয়ার। ঠিক আছে, নলেজ গ্রাফ আর হচ্ছে ওয়ান বক্সের মধ্যে ক্লিয়ার আশা করি। হ্যালো ভাইয়া। জি ভাইয়া। হ্যালো। জি ভাইয়া জি বলেন। ভাইয়া, এই যে গুগল ওয়ান বক্স যেটা দেখালেন, হ্যাঁ, জি। ডান সাইডে, এটা তো আমরা ওই যে কিছু এক্সটেনশন যোগ করলেও এটা আসে। কি ধরনের এক্সটেনশন? যখন WMS বা যে ওয়েব এভরিওয়্যার, এরকম কিছু এক্সটেনশন আছে। কিওয়ার্ড এভরিওয়্যার?
জি জি জি, কিবোর্ড এভরিওয়্যার, হ্যাঁ। না না না, কিওয়ার্ড এভরিওয়্যার দিয়ে শুধুমাত্র আমরা কিওয়ার্ড রিসার্চের কাজ করতে পারি। এটা শুধুমাত্র আসবে যখন আপনার একটা গুগল মাই বিজনেস পেজ থাকবে, যেটা হচ্ছে এরকম দেখেন। এরকম যখন আপনার একটা প্রপার্টি থাকবে গুগল মাই বিজনেস পেজের মধ্যে, এই প্রপার্টির জন্যই শুধুমাত্র আপনার এই অনবক্স এবং এই লোকাল ম্যাপে আপনার রেজাল্টস আসবে। ওই যে আপনি যেটা বললেন কিওয়ার্ড এভরিওয়্যার দিয়ে, এটা কখনোই এটা আসে না, ঠিক আছে? এটা গুগল কখনো ওইটার আচ্ছা। পারপাসে দিবে না, এটা আলাদা একটা প্ল্যাটফর্ম, ঠিক আছে? জি ভাইয়া। ওকে, এখন মনে করেন আপনার হঠাৎ করে মুভি দেখতে ইচ্ছে করতেছে, আপনি করলেন কি, গুগলে গেলেন এবং গুগলে গিয়ে সার্চ করলেন যে বেস্ট মুভি লিস্ট 2020 অর 2022, টাইপ করে একটা হয়ে যায় একটা, বুঝি না, মুভি লিস্ট 2021ই দিলাম আমি সাপোজ, যেহেতু এখন ট্রেন্ডিং 3 মাস চলেই গেছে। এখন দেখেন আমার সার্চের রেজাল্টসটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ভ্যারিয়েশনটা। এখন আমাকে গুগল অন্যরকম ভাবে রেজাল্টস দেখাচ্ছে। এখন আমাকে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে গুগল, যেটা আমার কিওয়ার্ড থ্রুতে গুগল যেটা বুঝতে পারছে সেটা হচ্ছে যে আমি 2021-এর রেজাল্টস, বেস্ট মুভির লিস্ট চাচ্ছি। সো লিস্ট আমাকে দিয়েছে, লিস্ট আমাকে যারা অর্গানিকলি এখানে এসইও করেছে সেই পারপাসে দিয়েছে। এটার বাইরে গুগল আমাকে আরো ইজি করে একটা রেজাল্ট দিয়েছে, সেটা হচ্ছে এখানে একটা ক্যারোজল সিস্টেমে আমি এখানে ক্যারোজল করলেই হচ্ছে পুরো লিস্ট আমি 2021-এর যে মুভি বেস্ট মুভিটা আছে সেই লিস্টটা আমি এখানে পাচ্ছি। এইটাকে এসইওর ভাষায় কি বলে কেউ কি জানেন? যখন আমরা এইভাবে কোনো লিস্টকে দেখতে পাই, এই যে ভিউটা, জাস্ট এতটুকু ভিউটাকে কি বলা হয়? এই ফিডব্যাকের আগের এখানে একটা রো আছে দেখেন, এর মধ্যে এগুলোকে কি বলা হয়? প্রিভিউ প্যান। না, এগুলাকে বলা হয় হচ্ছে লিস্ট ভিউ। এটা টোটালটাই অ্যাডভান্স এসইওর কাজ, এবং অ্যাডভান্স এসইও করে এটাকে এইভাবে আপনার হাতে সেই অধিকার আছে, যদি আপনি পারফেক্টলি এসইও করতে পারেন টোটালি, এটা টোটালি অ্যাডভান্স এসইও টোটালি করতে পারেন, সেক্ষেত্রে আপনি এখানে কোনো একটা মুভিকে টপ পেজের, টপ পেজ বলা যাবে না, এটা টপ যেই পজিশন আছে এই পাশে ক্যারোজল সিস্টেমে যে পজিশন, টপ পজিশন আপনি হোল্ড করাতে পারেন। এটা টোটালি অ্যাডভান্স এসইওর কাজ, বাট এটাকে বলা হয় হচ্ছে লিস্ট ভিউ নামে। আমরা তাহলে কতগুলো দেখলাম? একটা দেখলাম গুগল ম্যাপ, তারপর দেখলাম হচ্ছে নলেজ গ্রাফ, তারপর দেখলাম সার্চ, গুগল অনবক্স এন্ড হচ্ছে লিস্ট ভিউ। আশা করি 3-4টা টপিক বুঝতে পেরেছেন, এসইওর জন্য অনেকটা বেশি ইম্পর্টেন্ট। মার্কেট প্লেসে গেলেই ক্লায়েন্ট আপনাকে যদি এই ধরনের কাজ আসে, এইভাবেই হচ্ছে তাদের যে ইয়ে থাকবে, প্রপোজালটা থাকবে, সেই প্রপোজালের মধ্যে তারা এইভাবেই অ্যাকচুয়ালি লিখে দিবে যে আমার লিস্ট ভিউ দরকার, আমার অনবক্সের ফিক্স করা দরকার, আমার নলেজ গ্রাফ এর ভিউ দরকার, বা আমার নলেজ গ্রাফ বানায় দিতে হবে, বা আমাকে সার্পের পজিশন হোল্ড করায় দিতে হবে। এখন যদি না জানে সার্ভ কি, সেক্ষেত্রে পজিশন কোথায় আর হোল্ড করাবেন সেটাও একটা প্রবলেম। দেন হচ্ছে লোকাল প্যাক, 3 প্যাক, স্ন্যাক প্যাক যা যা আছে সেগুলো হচ্ছে আপনাকে একদম টোটালি মনে রাখবেন এগুলো বিষয়গুলো, যে এগুলো ছোট ছোট ইস্যু, এগুলা জাস্ট যেগুলোকে ইন শর্টে এসইওর ভাষায় প্রফেশনালসরা বা অনেক মার্কেট প্লেসে যারা আছে, অনেক ওয়ার্কারি বা বায়ারই আছে যারা কিনা প্রফেশনালি কাজ জানে, সো তারা সাধারণত এই ধরনের ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করবে আপনার কাছে কাজের পারপাসে, তো যাতে ইন ফিউচারে কাজ করতে গিয়ে কোনটা কি বলে সেটার জন্য আপনাদের প্রবলেম না হয়। এতটুকু পর্যন্ত যে টপিকগুলো আমরা ক্লিয়ার করেছি, দেখেছি, বুঝেছি কি আমরা সবাই? কারো সমস্যা আছে, কোনো কোয়েশ্চেন্স আছে? ঠিক আছে। এই যে লিস্ট ভিউ দিয়ে তো আমরা বুক সার্চ করলেও হয় না ভাই? বুক সার্চ করলেও হয়, রাইট, বুক সার্চ করলেও হয়। ভাইয়া একটা কোয়েশ্চেন ছিল, জি আমাকে একটু যদি ক্লিয়ার করতেন, গুগল মাই বিজনেস পেজ যেটা মানে গুগল ওয়ান বক্স যেটাতে আমি করবো, পেজটা যদি করতে চাই যেভাবে শো করতে হবে, আমাকে কি মানে গুগল মাই বিজনেস পেজ যেটা, ওটা কি একটা লিংক, মানে ওখানে কি একটা ওয়েবসাইট দিয়ে দেন আমি ওইভাবে করে আমার পেজটাকে রান করতে পারবো, বা ইনফরমেশনটা সাইডে দিতে পারবো, এরকম কি কিছু? ব্যাপারটা যদি বলি, আপনারা ইউটিউবে গিয়ে, যেমন আপনারা ইউটিউবের চ্যানেল খুলেছিলেন, ইউটিউবের চ্যানেলগুলোকে মডিফাই করেছিলেন, কাস্টমাইজ করেছিলেন,
আচ্ছা, এখন জি। ইউটিউবে গিয়ে আপনি যদি আপনার ডেসক্রিপশনের মধ্যে আপনার ওয়েবসাইটের লিংক দেন, কেউ কি নিষেধ করবে? হ্যাঁ, দিতেই পারেন, না বাট প্ল্যাটফর্মটা কিন্তু আপনি আপনার ওয়েবসাইটে ইউজ করছেন না, ইউজ করছেন হচ্ছে ইউটিউবের। হ্যাঁ সিমিলারলি গুগল মাই বিজনেস পেজও হচ্ছে গুগলের একটি নিজস্ব প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মের মধ্যে আমরা লোকালি বিজনেস রান করার জন্য উইদাউট ওয়েবসাইট আমরা এরকম ম্যাপ ক্রিয়েট করতে পারি। এখানে ওয়েবসাইট লাগে না সচরাচর, এটা শুধুমাত্র উইদাউট ওয়েবসাইটে যারা লোকালি বিজনেস করতে যদি কেউ চায় সেক্ষেত্রে তাদের জন্য এটা ক্রিয়েট করা যায়। সেখানে আপনি ওয়েবসাইটও দিয়ে দিতে পারেন, আপনি গুগল মাই বিজনেস পেজে আপনার আপনার প্রোডাক্ট দিয়ে দিতে পারেন, আপনি এভরিথিং দিতে পারেন সেখানে, আচ্ছা, মানে ওখানে ওয়েবসাইট না থাকলেও সমস্যা নাই। সমস্যা নেই। জি ওকে, আচ্ছা, থ্যাংক ইউ। ভাইয়া ভাইয়া, এটা তো গুগলেরই লিংক না না জি ভাইয়া? গুগলেরই লিংক। জি এবং এটা অন্য কোনো সার্চ ইঞ্জিনে তো এটা কাজ করবে না। না, এটা শুধুমাত্র Google গুগলের ছাড়া। নিজস্ব প্রোডাক্ট, তাদের নিজের প্ল্যাটফর্ম এটা। এটা আমরা দেখবো ইনশাআল্লাহ, লোকাল এসইওতে গিয়ে দেখবো। আজকে জাস্ট শুধুমাত্র আইডিয়া দিয়ে রাখছি আপনাদের। তাহলে ভাইয়া এটা কি আমরা কি ফেসবুক বিজনেস পেজের মতো একটা কিছু বলতে পারি? ফেসবুক বিজনেস পেজের মতো কিছুটা বলতে পারেন, তবে ফেসবুক বিজনেস পেজে আমরা আপনি অ্যাড দিতে পারেন, এইখানেও পারেন। গুগল মাই বিজনেস পেজ থেকে আমরা অ্যাড রান করতে পারি গুগল অ্যাডস এর মাধ্যমে। জি টোটালটাই এটা গুগলের প্ল্যাটফর্ম, ওটা ফেসবুকের প্ল্যাটফর্ম। জি এতটুকুই পার্থক্য, আর কিছু না। ইনশাল্লাহ আমরা ইন ফিউচারে আরো শিখবো, এখান থেকে আরো জানবো, এটা কি ইন ডিটেলসলি দেখবো আমরা, যেহেতু লোকাল এসে আপনাদের টপিকের মধ্যে আছে। আচ্ছা, শুধু বেসিক গুলো আপনাদের বলে যাই। জি ভাইয়া। আচ্ছা, এখন আমি মনে করেন আমি সাপোজ এখানে লিখলাম, দেখেন হেলথ টিপস, হেলথ টিপস নিয়ে আমি একটু সার্চ করি, ফাইন, দেখি। দেখেন এখানে যে আমার রেজাল্টটা আসছে সার্পের মধ্যে, এগুলো তো প্রত্যেকটা, এখানে কিন্তু অ্যাড নাই, রাইট? আপনারা হয়তো বা গুগল অ্যাডস এর মধ্যে শেখানোর সময় আফজাল ভাই শিখাইছে যে আমরা এই সার্পের মধ্যে কিভাবে দেখতে পাই যে কোনটা অ্যাকচুয়ালি গুগল থেকে ওয়েবসাইটে অ্যাডস চলতেছে, যে পাশে অ্যাডস লেখা থাকে। এটা তো আপনারা জানেন, আশা করি এটা শেখানোর কথা। জি ভাইয়া, জানি ভাইয়া। জানি। আচ্ছা, এখানে যেহেতু অ্যাডস নাই, এগুলো প্রত্যেকটা অর্গানিকলি এসইও করে র্যাঙ্কিং করা সাইট, রাইট? কিন্তু এখানে একটা পার্থক্য আছে, দেখেন পার্থক্যটা আপনারা বুঝেন কিনা। এইখানে কিছু কথা আছে যেটা একটা ওয়েবসাইট থেকেই যাচ্ছে, এবং নিচে লেখা আছে অ্যাবাউট ফিচার স্নিপেট ফিডব্যাক, এরপর থেকে হচ্ছে আবার ওয়েবসাইট শুরু হয়েছে। এইখান থেকে এটাও র্যাঙ্কিং করা, এসইও করেই র্যাঙ্কিং করা, এটাও এসইওর জন্যই র্যাঙ্কিং হয়ে আছে, অর্গানিকলি র্যাঙ্কিং হচ্ছে। এইটাকে এইভাবে দেখাচ্ছে একটা বক্সের মধ্যে, যেখানে এখানে একটা আন্ডারলাইন চলে আসছে, দেখেন। তারপরে মাঝখানে একটা সেপারেশন চলে আসছে পিপলস আস্ক নামে, তারপরে আবার নর্মালি অ্যাজ ইউজুয়াল ক্যাজুয়ালি যে ওয়েবসাইটগুলো লিস্ট আমরা দেখতে পাই সেভাবে আসছে। কথা হচ্ছে তাহলে এগুলো সবগুলোই এসইও করে র্যাঙ্কিং করা। এই যে এখানে যেটা আসছে, যেটা ফিচার স্নিপেটের আপার পর্যন্ত, বা যেখানে একটা বার আছে, এই বারের আপ পর্যন্ত যেটা আছে, এটাকে অ্যাকচুয়ালি কি বলা হয়? এটার পজিশন অ্যাকচুয়ালি এটা হচ্ছে 1 নম্বর পজিশন গুগলের ফার্স্ট ওয়েবসাইটের ফার্স্ট সার্পের 1 নম্বর পজিশন, 2 নম্বর পজিশন, 3 নম্বর পজিশন, 4 নম্বর পজিশন। এইটা তাহলে কি? এটা তাহলে কি? এগুলো একদম বেসিক থিঙ্কিং, একদম বেসিক লেভেলের পড়াশোনা, এগুলো এসইওর মধ্যে। কেউ কি বলবেন একটু কাইন্ডলি, বা কারো কোনো আইডিয়া আছে এটা কি কি বলা হয়? ভাইয়া এটা তো ওয়ান কাইন্ড অফ সার্ভ, ডেফিনেটলি, তাই না? অন কাইন্ড অফ, বুঝি নাই। ওয়ান কাইন্ড অফ সার্ভ অবশ্যই। সার্চ বক্স, সার্ভ সার্চ বক্স, সার্চ বক্স, না না না, এটা সার্চ বক্স বলা যাবে না এটাকে, না। এটা একটা পজিশন আছে, এটাকে বলা হয়, এটাকে আমরা যখন এগুলোকে বলছি যে এটা হচ্ছে 1 নম্বর পজিশন, 2 নম্বর পজিশন, 3 নম্বর পজিশন, এটাকে বলা হয় পজিশন 0। আপনাকে যদি কখন কোনো বলে যে আমার কম্পিটিটর পজিশন 0 হোল্ড করছে, এই ওয়েবসাইটের এই কিওয়ার্ডের জন্য আমার কম্পিটিটর পজিশন 0 হোল্ড করছে, দ্যাট মিনস সে এইখানে এইভাবে আছে, অ্যাবাউট ফিচার স্নিপেট ফিডব্যাক এরিয়াতে এইভাবে আছে, এটাকে বলা হয় গুগলের পজিশন 0। তারপর থেকে হচ্ছে 1 2 3 4 শুরু হচ্ছে, এটাকে বলা হয় পজিশন 0, মনে রাখবেন। এইভাবে যখনই থাকবে যেটা কিনা অ্যাবাউট ফিচার স্নিপেট ফিডব্যাক, এটাকে পজিশন 0 বলতে হবে আমাদের। ভাই, পজিশন 0টাকে একটু এক্সপ্লেইন করা যাবে? মানে আসলে ওটা কি, মানে 1 2 3 বা
বুঝতে পারছি পজিশন জিরোটা কি মিন করছে, আচ্ছা। মানে টোটালি পজিশন নাই মিন করছে না এখন স্টার্টিং পজিশন মিন করছে? স্টার্টিং পজিশন মিন করছে। আমাদের সংখ্যা কিন্তু মানে- 1 থেকে শুরু হয় না, আমাদের সংখ্যা কিন্তু 0 থেকে শুরু হয়, রাইট? সেটা হচ্ছে সেই 0। হ্যাঁ, মানে জিরো তো হয় শুরু, বাট ওটাকে জিরো হিসেবেই আসলে কাউন্ট করে, ওইটাই জানতে চাচ্ছি। মানে তার মানে হ্যাঁ। এটারও একটা পজিশন কি ওয়ানের উপরে আছে এটা? জি, এটা হচ্ছে পজিশন 0। এটা এটা কিন্তু স্টার্ট হচ্ছে, এটাই তো? জি, এটা দিয়ে শুরু হচ্ছে। তবে আবার এটা যে সব কিওয়ার্ডের জন্য আসবে সেটাও কিন্তু না। এখন কিছু কিছু কিওয়ার্ডের জন্য গুগল এটা দিচ্ছে, এবং গুগলকে আপনার ওয়েবসাইটকে এই যে পজিশন 0-তে হোল্ড করাবে, সেটার জন্য গুগলকে ফোর্স করার মাধ্যম হচ্ছে আমাদের জেসন এলডি বা স্কিমা মার্কআপ থ্রোতে, যেটা আমরা অন পেজ এসইওতে গিয়ে দেখবো যে স্কিমা মার্কআপ কিভাবে ক্রিয়েট করতে হয় বা জেসন এলডি কিভাবে ক্রিয়েট করতে হয়। এবং এই জেসন এলডি ক্রিয়েট করার মাধ্যমে ওয়েবসাইটের কন্টেন্ট যদি বেটার কন্টেন্ট হয়, কজ অফ এসইওতে কন্টেন্ট ইজ দ্য কিং, সো কন্টেন্ট যদি বেটার হয় ডেফিনেটলি আপনার এটা এখানে পজিশন হোল্ড করবে। দেখেন এখানে কোয়েশ্চেন মার্ক দিয়ে রাখছে অ্যাবাউট ফিচার স্নিপেটস, দ্যাটস দ্য রিজন এটা পজিশন 0 হোল্ড করছে। এরপর এগুলোকে এখানে, তার মানে কি এগুলোর জেসনালি নাই বা স্কিমা নাই, স্নিপেট নাই? ডেফিনেটলি হয়তো বা আছে, বাট এদের থেকে এই কন্টেন্টটা বেস্ট। দ্যাটস ওয়াই এর ফিচার স্নিপেটটা খুব ভালোভাবে এটার সাথে অ্যাটাচড হয়ে গেছে, একদম এক্স্যাক্টলি আমি যে কিওয়ার্ড লিখে সার্চ করছি সেটার জন্যই হয়তো বা এখানে ইনফরমেশনগুলো আছে। ডেফিনেটলি এটা একটা কারণ হতে পারে। এরকম অনেকগুলো কারণ আছে যে পজিশন 0 হোল্ড করানোর জন্য একটা ওয়েবসাইটকে, বাট আমরা এটাকে গুগলকে আমরা একটা কন্টেন্টের মাধ্যমে ফোর্স করতে পারি যে ওকে ফাইন, আপনি এটাকে ইয়ে করেন, এটাকে পজিশন হোল্ড 0-তে হচ্ছে আপনি পজিশন হোল্ড করিয়ে ফেলেন। আপনি কি বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? জি ভাইয়া, ভাইয়া পজিশন হোল্ড করে ফেলা মানে কি মানে ওখানেই ওটা ইয়ে থাকবে, ও ওই পজিশনটাই কি ধরে রাখবে? না, গুগল তার সার্পের মধ্যে কারো জন্য এই পজিশন রিজার্ভ রাখে নাই। আপনি যদি এর থেকে বেটার কন্টেন্ট দিতে পারেন ডেফিনেটলি আপনি এখান থেকে আপনি পজিশন আপনি পেয়ে যাবেন। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা শোভন ভাই, আমাকে যে লিঙ্ক দিচ্ছে, জাস্ট এ মিনিট, একটু আমাকে সময় দেন, শুরু করছি আবার। হ্যাঁ, তো পজিশন 0 এই তো গেল হচ্ছে আমাদের ওভারভিউটা দিচ্ছি জাস্ট। হ্যাঁ, এখনো কিন্তু আমরা এসইও ক্লাসে ঢুকি নাই, আমরা শুধুমাত্র এসইও নিয়ে এখন মানে দেখতেছি আর কি কোথায় কে বসে আছে, কার নাম কি, কাকে কি নামে ডাকা যায়। আচ্ছা, এখন আমরা যখন একটা কিওয়ার্ড লিখে সার্চ করছি, এইখানে আমরা যে রেজাল্টসটা পাচ্ছি, এই রেজাল্টসটা গুগলের টোটাল 7টা সেগমেন্ট বা সেকশন আছে। গুগলের টোটাল 7টা সেগমেন্ট, এটা হচ্ছে তার মধ্যে অন অফ দোজ, যেটা অল ক্যাটাগরির মধ্যে পড়ে। তারপরে তো সেপারেট ক্যাটাগরিগুলোর মধ্যে হচ্ছে ইমেজেস, যেখানে হেলথ টিপসের উপরে যে সকল ইমেজেসগুলো থাকার কথা র্যাঙ্কিংয়ে তাদেরকে আছে। ভিডিওজের দিকে ভিডিও, নিউজ, বুকস, এখানে আছে বুকস, ফাইন্যান্স আর হচ্ছে ম্যাপস। ফাইন্যান্স আর ম্যাপস, এটা হল 7টা টোটাল আলাদা আলাদা সেগমেন্ট আছে। এবং আমরা সাধারণত অ্যাজ ইউজুয়াল যেটা আমরা করি বা সবাই যেটা চাই যে হ্যাঁ আমার এই কিওয়ার্ডের জন্য এই যে অল নামক যে পেজটা আছে এখানেই র্যাঙ্কিং করুক। কিন্তু বর্তমান সময়ে একটু পরে দেখাচ্ছে, রিসেন্টলি ডিসেম্বরের 4 তারিখ, হ্যাঁ 2020-এর ডিসেম্বরের 4 তারিখে গুগলের যে সব থেকে বড় আপডেট, যেটাকে বলা হয় কোর আপডেট, সেই কোর আপডেটটা চলে আসছে। এবং কোর আপডেটের ফলে এই সার্চ বা সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজের মধ্যে গুগল অনেকটা পরিবর্তন নিয়ে চলে আসছে, যেটা 2015, 16, 17, 18-এও ছিল না। তার মধ্যে একটা সব থেকে বড় হচ্ছে যে এই যে নিউজ সেগমেন্টটা আলাদাভাবেই ছিল, কিন্তু এই নিউজ সেগমেন্টটাকে গুগল এখন এই অল সেগমেন্টের মধ্যে ইনক্লুড করে দিয়েছে। তার মানে দাঁড়াচ্ছে এইটা যে এখন থেকে অ্যাডভান্স এসইওর মধ্যে বা এসইও রিলেটেড যেসব কাজগুলো আছে এটা নিউজের মধ্যে বা নিউজ, আমি যদি নিউজে যাই, জাস্ট নর্মালি একটু নিউজ সেগমেন্টটাতে যাই, এই যে নিউজ যাই যেগুলো আছে এগুলোর জন্য এখন এসইও করতে হচ্ছে বা করা হয়, যেটাতে আগে 2017-18-এ খুব বেশি একটা গুরুত্ব দেওয়া হতো না, বাট এখন দেওয়া হচ্ছে এই জন্যে যে এই নিউজ সেগমেন্টটাকে টোটালি অল সেগমেন্টের মধ্যে গুগল এখন তাদের আপডেটের পরে ইনক্লুড করে দিছে। কই থেকে দিছে দেখাচ্ছে, দেখেন আপনারা যারা এই সার্ফের সাথে 2017-18-এর যারা টোটালি যদি সার্ফটাকে ভালো করে খেয়াল করে দেখেন, আপনাকে শোভন ভাই ডেকে গেছে, ঘুমাচ্ছিলেন কিছুক্ষণ আগে। হ্যাঁ, তো এইখানে দেখেন এই রেজাল্টসের পরে এইখানে দেখেন
টপ স্টোরিজ নামে একটা সেগমেন্ট আসছে। এটা আগে ছিল না, বাট এটা এখন আছে। যারা এটা এই সার্ভের সাথে খুব ভালোভাবে ফ্যামিলিয়ার, যারা এখানে আছেন তারা এটা ভালোভাবে ধরতে পারবেন। এই বিষয়টা আগে ছিল না, কখনো খেয়াল করেছিলেন কি না জানি না আপনারা। টপ স্টোরিজ নামে যে সেগমেন্টটা, এটা আগে ছিল না, এটা এখন আসছে। এই টপ স্টোরিজ সেগমেন্টটা হচ্ছে এই নিউজের সেগমেন্ট, যেটা আগে সেপারেট ছিল, বাট এখন এটাকে অল সেগমেন্টের মধ্যে গুগল তাদের আপডেটের উপর ইনক্লুড করে দিয়েছে। দ্যাট মিনস এখন থেকে এটার উপরেও আমাদের এসইও নিয়ে কাজ করার চিন্তা ভাবনা করা উচিত, মাথায় রাখবেন। এরপরে নর্মালি ভিডিও, যেটা আগে ইউটিউবের ভিডিও আগেও ছিল এখনো আছে, এটা নিয়ে কোনো প্রবলেম নাই। কিন্তু নতুন ভাবে যেটা আসছে সেটা হচ্ছে যে আমাদের এখানে কি বলে টপ স্টোরিজটা। ফাইন। এই পাশে সিমিলারলি আবার সেই নলেজ গ্রাফ দিয়ে দিয়েছে। এই ছিল মোটামুটি এসইও সম্পর্কে বেসিক কথাবার্তা। কারো কোনো কথা বা কোয়েশ্চেন্স আছে থাকলে বলেন, আগে এখানকে সলভ করবো, তারপর অন্য একটা সেগমেন্টে নিয়ে যাবো আপনাদের। আচ্ছা, আমি চ্যাট বক্সটা সবার লাস্টে চেক করি, হ্যাঁ, কারণ আমি যেহেতু একটা আলাদা ইন্টারফেসে ছিলাম, একটু চেক করে দেখি। নো আইডিয়া, ওকে, ঠিক আছে। কারো কোনো কোয়েশ্চেন্স আছে আপনাদের? ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমি জেসমিন স্বপ্না, হ্যাঁ, জি ভাই। 30 নম্বরে। তো ভাইয়া আমি একটু এয়ারপোর্টের দিকে যাচ্ছি, তো আমি প্লেনে উঠলে আমি আর কানেকশন পাবো না ভাইয়া? ঠিক আছে, জি ভাই বলেন। আমি আসলে শুনতেছি বেশিরভাগই আর কি নতুন, স্ন্যাক প্যাক, এই জিনিসগুলো আমরা কোনটাকে কখন মানে কিভাবে বুঝবো এটা তো দেখা দিচ্ছে না, বাট এটার কোনো স্ক্রিনশটের সাথে এইভাবে কানেকশন করে দেওয়ার মতো কোনো অপশন নেই যে এটাকে লোকাল প্যাক বলে, এটাকে ফ্রি প্যাক বলে, তাহলে আমাদের জন্য আর কি নেক্সট স্টেপ বুঝতে শুরু করবে। মানে মানে এটাকে লোকাল প্যাক বলে বা স্ন্যাক প্যাক বা এটাকে নলেজ বক্স বলে, এই নামে মানে কোনো পিডিএফ চাচ্ছেন আপনারা? জি 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 জি, পিডিএফ আমার জন্য পিডিএফ এর কথা যদি বলি সেক্ষেত্রে কিছুটা সময় দিতে হবে, কজ অফ আমার তো আরো ক্লাস আছে। আমি একটু ডিলে হলে বানায় আপনাদের দিয়ে দিব, তাহলে ঠিক আছে। আপনি যদি নেক্সট টাইমে ধরেন যে আমি যে সার্চটা করলাম এটাকে কি বলে, তাহলে আমি হয়তো বলতে পারবো না যে এটাকে নলেজ গ্রাফ বলে। ভিডিও মানে ভিডিওটা দেখতে হবে বারবার, ওটা এইভাবে যদি স্ক্রিনশট নিয়ে পাশে লেখা থাকে। এই জন্যই আমি আপনাদের বলেছিলাম প্রথমে যে হাতের কাছে নোট রাখেন, কজ অফ আগে কি করেছেন সেটা আমি জানি না, কারণ ওইটা ডিজিটাল মার্কেটিং সেগমেন্ট ছিল, ওইখানকার কিছু লিমিটেড বিষয় আছে। বাট এখানে আমরা যত ডে বাই ডে কাউন্ট করবো, যতগুলা ক্লাসই হোক, আস্তে আস্তে আপনাদের এখানে যেগুলো আসবে সবই মোটামুটি নতুন আসবে, বা মনে হবে যে কি যেন হচ্ছে মুহূর্তের মধ্যেই কয়েক মাস পর আবার চেঞ্জ হয়ে গেছে, কারণ এটা ট্রেন্ডিংটাই এরকম, চেঞ্জিং ট্রেন্ডিং এসইওটা। তবে এমন কিছু জায়গা আপনাদের চিনিয়ে দিয়ে যাবো আমি আপনাদের ব্যাচ শেষ হতে হতে, যেন কারো কাছে নেক্সট টাইমে এইসব আপডেট নিয়ে জানার জন্য ঘোরাঘুরি করতে না হয়। আপনি একাই এক্সপার্ট থাকবেন এবং বেস্ট এক্সপার্ট থাকবেন। ইনশাআল্লাহ আমি এমনি লিখে রাখছি আপনি যেগুলো বলেছেন। জি ভাইয়া কথা বলবো? জি ভাইয়া নোটপ্যাডে লিখে রাখছি আমি। সবাই লিখছে নিশ্চয়ই। ভাইয়া শুধু একটু যদি মানে যখন আমি নোটপ্যাডে লিখছি তখন আপনার স্পিচ তো চলে যাচ্ছে, যদি কাইন্ডলি একটু আপনি আমাদেরকে এটা মানে ইনফর্ম করে দেন যে এই জায়গাটা আপনারা নোট ডাউন করে রাখেন, তাহলে যদি একটু 2-1 মিনিট সময় দেওয়া হয় তাহলে, বা 1 মিনিট দিলেও হয়ে যাচ্ছে, নোট ডাউন করে রাখা যাচ্ছে। মানে যেটা হচ্ছিল যে আপনি লিখতে হয়তো আপনার অন্য একটা স্পিচ চলে যাচ্ছে, কি অন্য একটা কথা চলে যাচ্ছে, ওই জায়গাটা যদি একটু হেল্প করেন, যেটা আপনি বলছেন এটা আমার মনে হচ্ছে খুবই ভালো একটা মানে সাজেশন, এটা যে লিখে রাখলে ভালোই হচ্ছে আমাদের জন্য। তো যদি আপনিও মানে ইয়ে করে দেন যে মানে ইন্ডিকেট করে দেন যে এই জায়গাটা আপনারা করে রাখেন। থ্যাংক ইউ সো মাচ এটা কথাটা বলার জন্য, থ্যাংক ইউ। ঠিক আছে, নেক্সট থেকে এটাই হবে। থ্যাংক ইউ সো মাচ, ভালো বুদ্ধি দিয়েছেন। ঠিক আছে, নেক্সট টাইম থেকে সময় দিয়ে দিব। আচ্ছা, এখন আসেন আসল জায়গায়। হ্যাঁ, আপনাদের শিখে আসছেন যেটা আমাদের আজকের মডিউলের মধ্যে আছে। কি প্রথম টপিকটাই ছিল হচ্ছে এসইও ওভারভিউ, যেহেতু ছিল। এখন কথা হচ্ছে আপনাদের জাস্ট ছোট্ট কিছু জিনিস দেখাই। এসইও করবেন ভালো কথা, বাট এসইওর জন্ম কবে সেটা যদি না জানেন তাইলে কেমনে হবে? ব্যাপারটা ঠিক আছে না? দেখেন, আসেন টোটাল আপনার এখন এসইওর ইন্ট্রোডাকশনটা টোটাল দেখি। হ্যাঁ, এসইওর মনে করা হয় যে এসইওর জন্মটাই শুরু হচ্ছে 1991 থেকে, যখন ওয়ার্ল্ডের প্রথম ওয়েবসাইট ক্রিয়েট করা হয়। সো যখন ওয়েবসাইট ক্রিয়েট করা হয়, তো এই একটা ওয়েবসাইট ক্রিয়েট করার পরেই
অনেকগুলো ওয়েবসাইটের পরপরই হচ্ছে ক্রিয়েট হয়ে গেছে। তো তখন লোকজন চিন্তা করলো যে এত ওয়েবসাইট যে ক্রিয়েট হয়ে গেল, এখন অনেকগুলো ওয়েবসাইট মানে অনেকগুলো কন্টেন্ট, অনেকগুলো টপিকের উপরে কন্টেন্ট। এখন ব্যাপার হচ্ছে আপনার যেই টপিক রিলেটেড ইনফরমেশন দরকার, ডেফিনেটলি আমার ওইটা দরকার নাই। এখন আপনার যে ইনফরমেশন দরকার, সেই ইনফরমেশন আপনার কাছে পৌঁছানো, আমার ইনফরমেশন এক্স্যাক্টলি যতটা রিলেভেন্ট ইনফরমেশন আছে আমার কাছে পৌঁছানো, এইটার কাজ একটা ডিস্ট্রিবিউশন সঠিকভাবে করা দরকার। তখন সর্বপ্রথম ইয়াহু নামক যে সার্চ ইঞ্জিনটাকে আমরা চিনি বা বুঝি, এই ব্যক্তি তখন প্রথম আসছে যে ঠিক আছে, আমাদেরকে এই ইউজারদেরকে তাদের যে সকল ইনফরমেশন দরকার, ডিমান্ড, তার যে পরিমাণ ইনফরমেশন, যেটার এক্স্যাক্টলি যে ইনফরমেশন, রিলেভেন্স ইনফরমেশনটা দরকার, সেটা প্রোভাইড করার জন্যে একটা সার্চ ইঞ্জিন দরকার। তো যেহেতু একটা সার্চ ইঞ্জিন দরকার, সেদিক থেকে তাহলে আমার জন্য সব থেকে বেনিফিট হচ্ছে ইউজাররা তারা যেটা সার্চ করছে সেটা এক্স্যাক্টলি পাচ্ছে, আর সার্চ ইঞ্জিনের দিক থেকে বেনিফিট হচ্ছে তার কাছে সমস্ত ওয়েবসাইটের ডেটা আছে। সর্বপ্রথম হচ্ছে ইয়াহু আসে, যেটা 1991-এ এসইও ফার্স্ট শুরু হয় ওয়ার্ল্ডের মধ্যে। তো এরপর আস্তে আস্তে ডে বাই ডে যখন ইনক্রিজ হওয়া শুরু করলো, তখন 1996-এ অ্যাকচুয়ালি এসইওর যে আসল যে গেমটা, দ্য রিয়েল গেম অফ এসইও, এটা স্টার্ট হচ্ছে 1996-এ। এবং সর্বপ্রথম ল্যারি পেজ আর ব্রিন, এই দুইজন তারা স্টুডেন্ট থাকাকালীন অবস্থায় প্রথম সার্চ ইঞ্জিন তৈরি করে, যেটা এখন বর্তমানে সব থেকে মোস্ট সাকসেসফুল সার্চ ইঞ্জিন। কি নাম বলেন? মোস্ট সাকসেসফুল সার্চ ইঞ্জিন গুগল ভাইয়া, গুগল। কিন্তু যখন তারা 1996-এ এই সার্চ ইঞ্জিনকে তৈরি করে, যেটার বর্তমান নাম গুগল, তখন কিন্তু এটার নাম গুগল ছিল না। তখন এটার নাম ছিল হচ্ছে ব্যাকরাব। আমি নোট দিয়েছি, দেখেন, ব্যাকরাব। তাদের তখন এটার নাম ছিল ব্যাকরাব, এবং পরবর্তী সময়ে এটাকে তারা গুগলে ট্রান্সফার করে। গুগলের ডোমেইন রেজিস্ট্রি করার পরে তারা এটা গুগলে শিফট করে, বাট তারা প্রথম তৈরি করেছিল ব্যাকরাব। ভাইয়া কিন্তু পরবর্তীতে তো তারা বিক্রি করে দেয় ভাইয়া, বিক্রি করে দেয়, জি, বিক্রি করে দেওয়ার পরে তারা গুগলে শিফট হয়। 98-এর দিকে, মেবি 96 কিংবা এই টাইমের দিকে মনে হয়। maybe। হ্যাঁ, আপনি ডিটেল সোর্সটা এখান থেকে যে ইউআরএলটা আছে, আশা করি আমি যদি আপনাদেরকে দিয়ে দেই আপনাদের বক্সে, একটু ইনফরমেশন আপনারা ঘাটলে আশা করি আরো ইন ডিটেলস রেজাল্ট জানতে পারবেন। এসইও যেহেতু করবেন, আর এসইও যেহেতু আমি আগেই বলেছি অনেক ব্রড একটা এরিয়া, সো কাজে লাগবে, ইনফরমেশনগুলো পড়বেন। আমি আগে এই পাশ থেকে এগুলোকে বিদায় দিয়ে নেই, আমার আবার এতগুলো ট্যাব থাকলে কেমন লাগে, নিজের কাছে অকওয়ার্ড লাগে। ফাইন। তো এখন ব্যাকরাবের পরে যখন গুগল আসলো, তো গুগল তখন চিন্তা করলো যে ইউজার অনেক বেশি, কন্টেন্টও অনেক বেশি। যেহেতু কন্টেন্ট অনেক বেশি চলে আসতেছে, প্রপারলি তারা তখন চিন্তা করলো এটাকে অ্যালগরিদম বেস করে এটাকে স্টার্ট আপ করা উচিত। অ্যালগরিদম বেসিস যখন স্টার্ট আপ করা উচিত, তখন চিন্তা করলো তখনই, এখন কেন অ্যালগরিদম করা উচিত? গুগল দেখছে যে তাদের যে ইউজাররা আছে, তাদের এখানে যখন যারা কুয়েরি লিখে সার্চ করছে, তাদের রিলেভেন্ট কন্টেন্ট দেওয়া দরকার। তাদের আমার ওয়েবসাইটে যে সকল ওয়েবসাইট তারা এখানে ইন্ডেক্স করেছে বা যারা সার্ভিস দিচ্ছে, তাদের যে কন্টেন্টগুলো আছে সেগুলো কতটুকু ইউজারের সার্চের সাথে রিলেভেন্ট, তাদের কন্টেন্টের কোয়ালিটি কতটা বেটার, এই ব্যাপারে গুগল যখন চিন্তা করলো, তখন গুগল স্টার্ট করে দিল হচ্ছে তাদের অ্যালগরিদম বেসিসের উপরে কাজ করা, যেটা এখন পর্যন্ত স্টিল নাও চলে আসতেছে। এখন ব্যাপারটা হচ্ছে যে অ্যাকচুয়ালি এসইও টাইপস কয় প্রকার? বলেন, কয় প্রকার এসইও, কয়ভাবে করা যায়? কোনো আইডিয়া নেই আপনাদের কাছ থেকে? ভাইয়া দুই ভাবে, অনলাইন এসইও এবং অফলাইন এসইও। অনলাইন এসইও, অফলাইন এসইও, আচ্ছা। আর কেউ কিছু বলবেন? তিন প্রকার দেখা যাচ্ছে। এই তিন প্রকার তো দেখাই যাচ্ছে। এর বাইরে কিছু জানেন? এর বাইরে তিন প্রকার যেটা দেখছেন তো দেখছেনই, এর বাইরে কেউ কিছু বলবেন? আছে জানার মতো? না, আমার আসলে এসইও নিয়ে কোনো আইডিয়াই নেই, আমি জাস্ট এখানে দেখে বলছিলাম। আচ্ছা। আরেকটা আছে লোকাল এসইও। ভাইয়া লোকাল এসইও, লোকাল এসইওটা এসইওর মধ্যেই পড়ে। লোকাল এসইওর মধ্যে আপনি অন পেজ করতে হবে, অফ পেজ করতে হবে, টেকনিক্যাল করতে হবে।
আমরা যেটা নর্মালি আজকে যেটা আমরা যে আপনাদের কোর্সের মধ্যে যেটা আছে সেটা দুইটাই আছে, লোকাল এসইও আছে এবং ট্রেডিশনাল এসইও আছে। আমরা এখন ট্রেডিশনাল এসইও নিয়ে পারপাসে কথা বলছি। এতদিন এতক্ষণ পর্যন্ত যে সকল ওয়েবসাইটগুলোকে দেখে আসছি প্রত্যেকটা হচ্ছে ট্রেডিশনাল এসইও নিয়ে কথাবার্তা বলা হয়েছে। লোকাল এসইওটার একটু ডিফারেন্সিয়েশন আছে, একটু আলাদাভাবে আর কি, বাট একই জিনিস, সবগুলোর মধ্যে কাজ একটাই করতে হয়। এখন কত হচ্ছে টোটাল এসইও করার মেথড বলেন, যদি টাইপস, মেথড, ক্লাসিফিকেশন, টোটাল এসইওর প্রোগ্রেসটা যদি বলি 7 প্রকার। আসেন কি কি আমি বলছি 7 টাইপস। এখন 7 টাইপস এর মধ্যে ভ্যারিয়েশন আছে, ঠিক আছে? 7 টাইপস জাস্ট বললি 7 টাইপস হবে না, 7 টাইপের মধ্যে ভ্যারিয়েশন আছে। তার মধ্যে একটা ভ্যারিয়েশন হচ্ছে আপনার টাইপস অফ এসইও। এসইও অ্যাকচুয়ালি কত টাইপের, এসইও বা কত টাইপে করা যায়, ঠিক আছে? একটা ওয়েবসাইটকে যখন আমরা এসইও করি, একটা ওয়েবসাইটের এসইও করতে গেলে আমাদেরকে 3টা ইস্যু দেখতে হয়। তার মধ্যে একটা হচ্ছে অন পেজ, একটা হচ্ছে অফ পেজ এসইও, আর একটা হচ্ছে টেকনিক্যাল এসইও। এই 3টা দেখতে হয়, এগুলো আমার টাইপস। কিন্তু আপনি এসইও করবেন, ঠিক আছে, কিন্তু এসইও করার মধ্যে আপনার ক্লাসিফিকেশনের একটা ব্যাপার আছে, একটু পরে ক্লিয়ার হবে। এখন যদি একটু বিদঘুটে লাগতেছে, একটু পরে ক্লিয়ার হবে। ক্লাসিফিকেশন অফ এসইওর মধ্যে আমরা এটাকে একটু চেঞ্জ করি, দেখেন আসেন। তার মধ্যে একটা হচ্ছে হাইটেড এসইও, বা এটা মেথড বলতে পারেন, হ্যাঁ, ক্লাসিফিকেশন অফ এসইও বা মেথড অফ এসইও, হ্যাঁ, যেটাই বলি আমরা। তারপরে হচ্ছে গ্রে হেড এসইও, 3 নম্বরে হচ্ছে ব্ল্যাক হেড এসইও। এই 3 পদ্ধতিতে আমরা একটা ওয়েবসাইটকে এসইও করি। এখন কথা হচ্ছে, এখন এইটার সাথে এই ক্লাসিফিকেশনের সাথে টাইপসের সম্বন্ধটা কি, সম্পর্কটা কি, সেটা এখন আসলে ইন্টারাকশন করে। আপনি হোয়াইট হেড মেথডে এসইও করেন, গ্রে হেড মেথডে করেন, আর ব্ল্যাক হেড মেথডে করেন, যে মেথডই এসইও করেন না কেন, এই 3 জনকে আপনার চোখে রাখতেই হবে। আপনার অন পেজও করতে হবে, অফ পেজও করতে হবে, টেকনিক্যালও করতে হবে। দ্যাট মিনস আপনি যেই মেথডই এসইও করতে যান, আপনাকে এই 3টা টাইপস মেন একদম মাস্ট বি ফলো করতে হবে, যেটা কি হচ্ছে অন পেজ এসইও, অফ পেজ এসইও এবং টেকনিক্যাল এসইও। এতটুকু কথা কি আমার ক্লিয়ার হয়েছে? জি ভাইয়া, ক্লিয়ার আছে। আচ্ছা, এখন আসেন হোয়াইটেড এসইও কি, তারপরে একটা একটা করে বিস্তারিত বলছি। ভাইয়া একটু হ্যাম্পার করি। জি, ভাইয়া এই প্রেজেন্টেশনকে আমাদেরকে দিবেন আপনি? এইটা অবশ্যই, আচ্ছা ঠিক আছে, দিয়ে দিলাম জান, সমস্যা নেই। ওকে, তো এখন হোয়াইটেড এসইও মেথডটা কি অ্যাকচুয়ালি? হোয়াইটেড হচ্ছে যে সচরাচর একটা সার্চ ইঞ্জিন, সচরাচর একটা সার্চ ইঞ্জিন যা চায়, সচরাচর একটা সার্চ ইঞ্জিনের যে গাইডলাইন থাকে, রুলস থাকে বা টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে, টোটালটা মেনে যখন একটা ওয়েবসাইটের এসইও করা হয় বৈধ উপায়ে, সেটাকে হোয়াইট হ্যাট এসইও বলে। লাইক দ্যাট, আমরা যদি গুগলকে ইঞ্জিন, সার্চ ইঞ্জিনের জন্য টার্গেট করে যদি কোনো ওয়েবসাইটকে এসইও করে র্যাঙ্ক করতে চাই, সেই ক্ষেত্রে যেটা হচ্ছে যে গুগলের যত অ্যালগোরিদম আছে, কোন অ্যালগোরিদম কোন ইস্যুর জন্য আমার ওয়েবসাইটের কন্টেন্টকে হিট করতে পারে, সেগুলোকে অ্যাভয়েড করার জন্য কোন কোন কাজ অ্যাকচুয়ালি করা উচিত, সেগুলো সব কিছু মেনটেন করে একটা, বা গুগলকে যদি বলি যে গুগল সার্চ ইঞ্জিন অ্যাকচুয়ালি যা চাচ্ছে সম্পূর্ণ তার কথা মেনে নিয়ে যখন আমি আমার ওয়েবসাইটের জন্য এসইও করব, তখন সেটা হচ্ছে হোয়াইট হ্যাট মেথড। এবং ডেফিনেটলি আমরা যখন এসইও ক্লায়েন্টের জন্য করব, এই মেথডেই করব। এই মেথডে আপনি আপনার বিজনেসকে ওয়েবসাইটে লং টার্ম বা লং টাইম স্টেবল করে রাখতে পারবেন এবং লং টাইম বিজনেস আপনি রান করে যেতে পারবেন। গ্রে হেটে পরে আসবো, আসার আগে ব্ল্যাক হেট শেষ করি। একটা গল্প করি আপনার সাথে, হ্যাঁ। ব্ল্যাক হেট এসইওটা অ্যাকচুয়ালি কি আগে সেটা বলি। সহজ কথা, হোয়াইট হেটের উল্টা কথা, যে হোয়াইট হেটে আপনি গুগলের যত সার্চ ইঞ্জিনের বা গুগলের যত অ্যালগোরিদম আছে, যত টার্মস আছে, কন্ডিশন আছে, সবকিছু মেনে করছেন। ব্ল্যাক হেটে এসে আপনি টোটালটা তার কোনো কিছুই মানছেন না। আপনি আপনার মতো কিওয়ার্ডকে স্টাফিং করে দিচ্ছেন, আপনি ডুপ্লিকেট কন্টেন্ট দিচ্ছেন, আপনি স্প্যাম করছেন ওয়েবসাইটের মধ্যে করে, ব্ল্যাক হেড মেথডে পেজ ডোরে পেজ ওপেন করে ফেলছেন আপনি, হ্যাঁ। এইভাবে কাজ করে আপনি হয়তো দেখা যাচ্ছে অসাধারণত যে ব্যাকলিঙ্কের ব্যাপারে যদি কথা বলি, অফ পেজের সেদিক থেকে দেখা যাচ্ছে আপনি রিলেভেন্ট সাইট থেকে ব্যাকলিঙ্ক না এনে ইরিলেভেন্ট সাইট থেকে আপনি ব্যাকলিঙ্ক নিয়ে এসেছেন, আপনি যাকে তাকে একটা ব্যাকলিঙ্ক প্রোভাইড করে দিয়ে দিয়েছেন, আউটবাউন্ড লিঙ্ক দিয়ে দিয়েছেন। এই যে সব বিষয়গুলো উল্টা পাল্টা আপনি যেখান থেকে পাচ্ছেন নিয়ে আসতেছেন। গুগল প্রথম অবস্থায় যখন দেখবে যে হ্যাঁ ওয়েবসাইটটা
ভালো পারফরমেন্স হচ্ছে, র্যাঙ্কিং লিঙ্কিং হচ্ছে, অনেক কন্টেন্ট র্যাঙ্কিং দিয়ে দেয়। ব্ল্যাক হ্যাটে 7 থেকে 14 দিনের মধ্যে একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক করানো সম্ভব, কিন্তু 7 দিন থেকে 14 দিনে যেমন আপনি আপনার ওয়েবসাইটকে র্যাঙ্ক করাবেন, ঠিক তেমনি গুগলের হাতে ধরা খাওয়ার পরপরই আপনাকে মানুষের জন্য যেমন জেলের বা প্যারিজন সেলের ব্যবস্থা করা আছে, গুগলের পক্ষ থেকে ওয়েবসাইটের জন্য প্যারিজন সেলের ব্যবস্থা করা আছে। মানুষের জন্য যাবজ্জীবন মৃত্যুদণ্ডের কিছুটা সময়, গুগলের জন্য একই রকম। হয় একবারে আপনাকে গুগল থেকে বাদ দিয়ে দিবে, যেটা মৃত্যুদণ্ড, অথবা গুগল আপনার সাইট থাকবে বাট প্যারালাইজড করে রেখে দিবে, যেটা যাবজ্জীবন। আর যেটা হচ্ছে কিছুটা সময়ের জন্য আপনাকে সাজা দিয়ে রাখবে যে থাকেন, এরপরে আস্তে আপনাকে ছেড়ে দেওয়া হবে। আপনি যদি এরপরে পারেন কষ্ট করে র্যাঙ্ক করতে করবেন, আদারওয়াইজ আপনি আউট। ভাইয়া তার মানে হচ্ছে এটা কালোবাজারের শাস্তি নাকি? জি, কালোবাজারির শাস্তি এটা। তো গুগল প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য এই ব্যবস্থা করে রেখেছে। এখন কথা হচ্ছে, তাহলে কি মানুষ কি ব্ল্যাক হ্যাট এসইও করে না? ডেফিনেটলি করে। তাহলে কারা করে? হোয়াইট হেড মেথডে বলেছি লং টাইম আপনি বিজনেসকে রান করে রাখছেন, সেই ইন্টেনশনে যখন আপনি ওয়েবসাইট ক্রিয়েট করছেন তখন আপনি হোয়াইট হেড করছেন। এখানে তো আপনি বিজনেসই করবেন ব্ল্যাক হেড দিয়ে। এটা কি টাইপের বিজনেস? এই বিজনেসটা এখন গল্পটা আসি মনে করেন। আমি বাংলাদেশকে বাদ দিচ্ছি এই জন্য বাংলাদেশে এসইওটা নিয়ে এখন এত খুব বেশি মাতামাতি হচ্ছে না। যারা যারা বিজনেস ওনার আছে তারা ম্যাক্সিমামই হচ্ছে ফেসবুক অ্যাডস বা গুগল অ্যাডস এর উপরে ডিপেন্ডেন্ট। আমি যদি বাইরের কথা বলি, ওয়েস্টার্ন কান্ট্রির কথা বলি, সেই ক্ষেত্রে যদি দেখেন, বাইরে ধরেন আমেরিকার কথা বলি, ইউএস এর কথা বলি, খ্রিস্টান জাতীয় লোক মনে করেন, তাদের আমি জানি যে 25 ডিসেম্বর হচ্ছে তাদের বড়দিন। এখন এই বড়দিনের সব থেকে বড় আকর্ষণ ওদের জন্য হচ্ছে ক্রিসমাস ট্রি, রাইট? একটু রেসপন্স করেন, যেহেতু আপনাদের চেহারা দেখতে পাচ্ছি না। হ্যাঁ, ক্রিসমাস ট্রি হচ্ছে তাদের সব থেকে বড় আকর্ষণ, এটা প্রত্যেকটা বাড়িতেই থাকবে। আমার কথা হচ্ছে, আপনার 25শে ডিসেম্বর যদি বড়দিন হয়, সেক্ষেত্রে আপনি ট্রিটা কখন কিনবেন? খুব বেশি অবশ্যই 20 ডিসেম্বর কিংবা 22 ডিসেম্বরের মধ্যে ভাইয়া। আচ্ছা, 20 ডিসেম্বর আগে কি আপনি কিনবেন? যদি কম দামে পাই ভাইয়া তাহলে কিনবো। গাছ তো মরে যাবে, তখন কি করবেন? গাছ তাজা থাকবে না, কি করবেন? আগের দিন কিনবো ভাইয়া। আগের দিন কিনবেন। আর ধরলাম 20 তারিখ থেকে, এর আগে আপনি কিনবেন না। সর্বোচ্চ 5 দিন এটা যেমনি পানি টানি দিয়ে আপনি রাখবেন, এর আগে আপনি কিনবেন না, কখনোই না। এই দাম কমের চিন্তা এটা বাংলাদেশে চলে, এটা বাইরে বলেন না, থাকুক। তো এই যে 20 থেকে 24 তারিখ টাইম হচ্ছে আমার কাছে কত দিন? 4 দিন। 4 দিন আপনি প্রোডাক্ট কিনবেন। দ্যাট মিনস 4 দিনে আপনি এই কান্ট্রিতে, যদি ইউএসএ তে ধরেন আমি 1 লাখ লোক আছে বা 1000 লোক আছে, ধরেন 1000 লোক আছে, এই 1000 লোক এর মধ্যে 800 জন লোকই এই 4 দিনের মধ্যে আপনার এই ট্রিটা কিনবে। এখন আপনি এই ট্রির বিজনেস করেন, আপনি চাচ্ছেন যে 25 তারিখ যেহেতু বড়দিন আছে, সেখান থেকে মোটামুটি আমি যদি প্রোডাক্ট নিয়ে আসি আমার দোকানে, সেক্ষেত্রে 19 তারিখে প্রোডাক্ট নিয়ে আসবো, এবং 19 তারিখে প্রোডাক্ট নিয়ে আসলে 20 তারিখ তো আমার মোটামুটি সেল হচ্ছে। বা আমি আর 1 সপ্তাহ আগে থেকে প্রোডাক্টটাকে কালেক্ট করে রাখলাম। এর আগে তো আপনি কিছু কখনো এটাকে করবেন না, কিনবেন না। তো আপনি যদি প্রোডাক্ট না কিনেন, আপনি প্রোডাক্ট তাকে 20 থেকে 24 তারিখ যখন আপনি ইউজার কিনবে, যে গাছ যদি মরেই যায়, আপনি অ্যাজ এ সেলার হিসাবে কেন 1 মাস আগে প্রোডাক্ট কিনবেন? এটা কখনোই করবেন না। কিন্তু আপনি জানেন এইটা যে ইউএসএ তে আমার ট্রিটা সেল হবে, ঠিক আছে 4 দিনের মধ্যে, কিন্তু ট্রিটার ম্যাক্সিমাম সেলই অনলাইনে হবে, অথবা অনলাইনে গিফটিং হিসেবে বিভিন্ন বাড়ি থেকে লোকজন একজন বাড়িতে আরেকজন গিফট হিসাবে সেন্ড করতে পারে, অনলাইনে পারচেস করবে। কোথা থেকে করবে? গুগল থেকে করবে। আচ্ছা, গুগলের লোকজন গিয়ে কি সার্চ করবে? গুগলে গিয়ে সার্চ করবে ক্রিসমাস ট্রি ফর বড়দিনের ইংলিশ কি জানি না, যাই হোক কিছু একটা আছে। তারপরে হচ্ছে এই টাইপসের কিছু কিওয়ার্ড নিয়ে হয়তো টাইপ করতে পারে। সো গুগলে আপনি চাচ্ছেন যে স্পেসিফিক কিওয়ার্ডের উপরে, তাহলে আমার যদি 20 তারিখ থেকে সেল শুরু হয়, তাহলে আমার ইন্টেনশন হচ্ছে আমি একটা ওয়েবসাইট বানাবো ডিসেম্বরের 20 তারিখ, ডিসেম্বরের 1 তারিখে। ডিসেম্বরের 1 তারিখে একটা ওয়েবসাইট বানানোর পরে আমার কাজ হচ্ছে সামহাও যেমনি হোক 15 ডিসেম্বরের মধ্যে একটা র্যাঙ্ক করায় দেওয়া। আমি যদি ধরি যেহেতু 20 ডিসেম্বর 20 থেকে শুরু হচ্ছে, আরো 5 দিন টাইম কমাই দেবো, আমি 5 ডিসেম্বর থেকে ধরে 19 ডিসেম্বরের মধ্যে সামহাও যেমনি হোক আমাকে র্যাঙ্ক করাইতে হবে। 20 ডিসেম্বর থেকে 4 ডিসেম্বর 4 দিন আমার বিজনেস চলবে। এরপরে যদি আমার ওয়েবসাইট গুগল খেয়েও দেয়, আমার কোনো যায় আসে না। তো
তখন আপনি যখন যাদের এই টাইপসের যে ইন্টেনশন থাকে যে ইন এ শর্ট টাইম আমার বিজনেস করব এবং শর্ট টাইম আমার বিজনেসের সেল উঠে যাবে বা শেষ হয়ে যাবে অন কাইন্ড অফ অফার, লিমিটেড অফার, যে এই টাইম থেকে এই টাইমের মধ্যে চলবে, এরপর এটা চলবে না, এরপর এটা থাকলে থাকুক না থাকলে নাই, ডাজন্ট ম্যাটার। এই 5 থেকে 19 দিনের মধ্যে আপনি যদি $1000 খরচ করে যদি একটা ওয়েবসাইট ক্রিয়েট করেন, আপনি 4 দিনে সেল করবেন $10,000। আপনার কস্ট শেষ করে আপনার প্রফিট উঠে চলে আসছে, দরকার নাই এরপর আর ওয়েবসাইটের। এই টাইপের সিজনাল, সহজ কথা, সিজনাল বিজনেস যারা করতে চায়। আবার আরেক টাইপের লোক আছে যারা ব্ল্যাক হেড তাদের প্রয়োজন, যারা কিনা সিপিএম মার্কেটিং করতে যায়। সিপিএম মার্কেটিং সম্পর্কে আশা করি আপনাদের ধারণা আছে। সিপিএম মার্কেটিং এর কিছু অফার থাকে, যে অকেশনালি কিছু অফার থাকে, উইকলি কিছু অফার থাকে। এই 7 দিনের জন্য আমার সাইটে জাস্ট র্যাঙ্ক হবে, 7 দিনই সেল হবে, যা হবে, এরপর ওয়েবসাইট আর দরকার নেই। এই ইন্টেনশন নিয়ে সাধারণত ব্ল্যাক হেড মেথডে ওয়েবসাইটগুলোকে এসইও করতে হয়। আশা করি ক্লিয়ার হচ্ছেন। কোনো কোশ্চেন্স? তার মানে হচ্ছে ভাইয়া এগুলো হচ্ছে ওয়ান টাইম বিজনেসের জন্য যে ওয়েবসাইট গুলো তৈরি করা হয় সেগুলোর ক্ষেত্রে ব্ল্যাক হ্যাট এসইও ইউজ করা, এই তো? জি জি, ক্লিয়ার। কারো কোনো কোয়েশ্চেন স্যার? না ভাইয়া। আসেন গ্রে হেডে যাই। গ্রে হেড হচ্ছে যে টোটাল 100% ধরি আমরা, 100%-এর মধ্যে আপনি 80 to 85% আপনি হচ্ছে হোয়াইট হেড, আর বাকি 20 to 15% হচ্ছে ব্ল্যাক হেড। দুইটার কম্বিনেশন করে যখন একটা ওয়েবসাইট এসইও করবেন তখন এটাকে বলা হয় গ্রে হেড এসইও। ক্ষেত্র বিশেষে কখনো কখনো কোনো এসইও এক্সপার্ট এটাও বলে যে ঠিক আছে এত কম রাখা দরকার না, এটা বরঞ্চ রাখা যায় যে 90 to 95%, বাকি 10 to 5% হচ্ছে ব্ল্যাক হেড এসইও। 10 to 5% হচ্ছে ব্ল্যাক হেড এসইও আপনি করতে পারেন। করার পরে যখন এটাকে র্যাঙ্কিংয়ে চলে আসবে, এই 10% আস্তে আস্তে করে রিমুভ করে দিয়ে এই জায়গাটার মধ্যে হোয়াইট হেডকে পূরণ করে দেন। আপনার সাইট হোয়াইট হেডে থেকে গেল, র্যাঙ্কিং স্টেবিলাইজড হয়ে গেল। এটা হচ্ছে গ্রে হেড মেথড। কিছুটা চুরিও করবেন, কিছুটা গুগলের কাছে ভালো মানুষও থাকবেন। ম্যাক্সিমামটাই ভালো মানুষ থাকা, মাঝে হচ্ছে ফাঁকে ফাঁকে গুগল যদি অন্যদিকে তাকায়, সেই সুযোগে যদি আপনি পকেটে কিছু ঢুকিয়ে দিতে পারেন, সে হচ্ছে একটা ব্যাপার আর কি। এটা হচ্ছে সম্পূর্ণ গ্রে হেড এসইও মেথড। ভাইয়ের কথা জিজ্ঞেস করি, জি ভাইয়া এর মধ্যে যদি গুগল টের পেয়ে যায় যে আমি ব্র্যাকেট এসইও ইউজ করেছি, তাহলে আমাকে যদি এইটার জন্য খুব বেশি গুগল টের পাওয়া হয় বলে না এটাকে, কারণ গুগল সাধারণত ধরে নেয় যে একটা ওয়েবসাইটে কিছুটা ইরিলেভেন্ট কনসেপ্ট থাকতে পারে, ঠিক আছে, বাট র্যাঙ্কিং এ যেহেতু আপনি যদি 95% করে 5%-এর গ্যাপ রেখে দেন, এই 5%-এর জন্য হয়তো আপনি পজিশন 1 নাম্বার হোল্ড করতে পারবেন না, বাট ফার্স্ট পেজ তো হোল্ড করতে পারলেন। ফার্স্ট পেজ হোল্ড করার পর আস্তে করে সরায় দেন, এরপর আবার ইমপ্রুভমেন্ট শুরু করে দেন, আস্তে আস্তে এখন পজিশন হোল্ড করা শুরু করে। প্রত্যেকটার ইস্যুর জন্যই একটা করে স্ট্যাটিক্স কাজ করে, যে আমি হোয়াইট হেড করছি আস্তে আস্তে ডে বাই ডে 2 মাস 4 মাস 5 মাস 6 মাস 1 বছরে আমার সাইড র্যাঙ্ক আসছে। বা গ্রে হেড মেথড করলাম, ঠিক আছে, আমার তাহলে 3-4 মাসে আমার সাইড র্যাঙ্ক করে আসছে, পজিশন তো হোল্ড করলো ফার্স্ট পেজ বা ফার্স্ট সার্ভ, এখন আমি এগুলো সরাই দিই, আস্তে আস্তে এখন নাম্বারিং পজিশনটা হোল্ড করি। পেজের পজিশন যখন হোল্ড করলো, এখন নাম্বার পজিশন হোল্ড করি। আর ব্ল্যাক হেড তো মাশাআল্লাহ ব্ল্যাক হেড, এটা বলেই দিয়েছে। ঠিক আছে ভাইয়া। কোনো কনসেপ্ট কি কোনো সমস্যা? ভাইয়া মানে একটা হচ্ছে পেজের মানে র্যাঙ্ক নিয়ে, আর হচ্ছে মানে আপনার মানে নাম্বারের র্যাঙ্ক নিয়ে না, একটা ফার্স্ট পেজে আমরা র্যাঙ্ক মানে আমার ইয়েটা আনতে হবে, আর আরেকটা হচ্ছে মানে নাম্বার র্যাঙ্কিং এ আমরা ইয়েটা আনতে হবে না, পজিশনটা আনতে হবে। জি, এখন একটা কথা আছে এখানে, কথা ক্লায়েন্টের মুখ থেকে 2 রকম ভাবে বের হয়। একটা হচ্ছে যে আমার এই কিওয়ার্ডের জন্য, ধরেন আমি এইটাই আমার কিওয়ার্ড, হোয়াইট হেড এসইও, এটা আমার কিওয়ার্ড, সো এই কিওয়ার্ডের জন্য আমার ওয়েবসাইট ফার্স্ট পেজে থাকতে হবে। আপনারা কিন্তু বলে নাই ফার্স্ট পেজের কোথায় থাকতে হবে, আপনাকে বলা হয়েছে ফার্স্ট পেজে থাকতে হবে। তাহলে 1 থেকে 10 পর্যন্ত আমার ফার্স্ট পেজ একটার মধ্যে থাকতেই হচ্ছে আমার ওয়েবসাইট। এখন যদি আপনাকে বলা হয় না আমার ওয়েবসাইটের 2 নাম্বার পজিশনে থাকা উচিত, এখন 2 নাম্বার পজিশন কোথায় হয়? 1 নাম্বার পেজেরই তো 2 নাম্বার পজিশন হয়। এটা আপনাকে বুঝে নিতে হবে অ্যাকচুয়ালি, যে ক্লায়েন্ট কোন ভাবে কথা বলছে, কোন ওয়েতে কথা বলছে। আচ্ছা আচ্ছা, আপনারা মনে হয় কিওয়ার্ডের
আরো আধা ঘন্টা 1 ঘন্টা আছে আর, ওকে ঠিক আছে, দেখি আর কি কি দেখানো যায়। এতক্ষণ পর্যন্ত যা বলছি কোনো সমস্যা আছে? আশা করি নাই। না ভাইয়া, সমস্যা নেই। আরেকটা কথা ভাইয়া, আমাদের ক্লাস 6টা পর্যন্ত ভাইয়া। আচ্ছা আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। মানে 6টা পর্যন্ত, অনেকদিন আমাদের অনেক সময় আমাদের ক্লাস তাড়াতাড়ি শেষ হয়ে যায়। না, আমি 2টা ক্লাস হচ্ছে মনে হয় হচ্ছে আফজাল ভাইয়ের সাথে জয়েন করেছিলাম, আপনারা দেখেছেন কিনা জানি, দেখলাম যে 5টায় শেষ করে দিয়েছে। ডাজন্ট ম্যাটার, সমস্যা নাই, 5টা 6টা 7টা আমি তো ফ্রি আছি ভাই, সারাদিন বসে আপনারা থাকতে পারলে আমি থাকতে পারবো না কেন? না না, তাই বললাম আর কি ভাইয়া। ওকে, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা ভাইয়া, জি, যে আমরা যে গ্রে হ্যাট এসইও বা ব্ল্যাক হ্যাট এসইও, যদি ব্ল্যাক হ্যাট এসইও করি তাহলে তো এটাকে আমরা একটু জালিয়াতি করলাম, ঠিক না? মানে জি। অনেকটা জালিয়াতির মতোই, পুরাটাই কিন্তু জালিয়াতি। পুরাটাই জালিয়াতি। আচ্ছা ঠিক আছে, তো এখানে তো গুগল আমাকে কিছু স্যাক্রিফাইস করতেছে, যেমন যে যদি 90% যদি আমি হোয়াইট হেড করি আর 10% যদি আমি ব্ল্যাক হেড করি, হুম, গুগল আমাকে কিছুটা ছাড় দিচ্ছে, কিন্তু কিছুটা এটা ছাড় কিন্তু- দিচ্ছে, কিছুটা ছাড় দিচ্ছে, বাট কিছুটা সময়ের জন্য। জি জি জি, কিন্তু ফেসবুক তো আমাকে দিচ্ছে না, সাথে সাথে ডিসেবল করে দিচ্ছে। এখন আমি বলি, আচ্ছা ফেসবুকের অ্যালগরিদমের নাম কি জানেন? না ভাইয়া, জানি না। কি বলেন, ফেসবুক অ্যাডস রান করেন, ফেসবুক অ্যালগরিদমের নাম জানেন না? দাঁড়ান, আপনাদের কাছে একটু ফেরত আসি, চেহারাগুলো একটু দেখে নিই, ভালো লাগবে। চ্যাট বক্সে কিছু লিখছেন কিনা? আচ্ছা, ফেসবুকের যে অ্যালগরিদম, ফেসবুক যে অ্যালগরিদম বেসিসে কাজ করে, সেই অ্যালগরিদমের নাম হচ্ছে পেজ র্যাঙ্ক। পেজ র্যাঙ্ক, হ্যাঁ, পেজ র্যাঙ্ক। আর একটাকে তো মনে পড়ল, এজ র্যাঙ্ক। ফেসবুক যে অ্যালগরিদম নিয়ে কাজ করে, ফেসবুকের অ্যালগরিদমের নাম হচ্ছে এজ র্যাঙ্ক। কারো কোনো চ্যাট বক্সে কমেন্টস নাই কি আছে? নাই, ঠিক আছে। আচ্ছা, আজকে আপনাদের 17 নম্বর ক্লাস হওয়ার কথা মডিউল অনুসারে, রাইট? জি ভাইয়া, 17 নাম্বার ক্লাস। আচ্ছা, তাহলে 18 নম্বর ক্লাসে আছে আপনাদের কিওয়ার্ড ফর এসইও। আমরা এই 18 নম্বর ক্লাসে কিওয়ার্ড, যেহেতু এরপরে 19 নম্বর ক্লাসে হচ্ছে অল অ্যাবাউট ওয়েবসাইট সম্পর্কে চলে যেতে হচ্ছে, আপনাদের কিওয়ার্ড রিসার্চটা মনে হয় শুধুমাত্র ফেসবুক অ্যাডস বা গুগল অ্যাডস পারপাসে শেখানো হয়েছে কিছুটা, যেটা কিনা আমরা বলতে পারেন ফ্রি মেথডে যদি বলি, মোজ, উবার সাজেস্ট বা এই টাইপসের যে কিছু ফ্রি টুলস আছে যদি এগুলো ইউজ করেন, বা গুগল কিওয়ার্ড প্ল্যানার ইউজ করে, রাইট? জি ভাইয়া, গুগল অ্যাডসে আর ফেসবুকে দুই জায়গায় ইউজ করা হয়েছে। আচ্ছা, এখন এসইওর জন্য টোটালি কিভাবে হচ্ছে কিওয়ার্ডকে অ্যানালাইসিস করা উচিত বা একটা বেস্ট কিওয়ার্ড ফাইন্ডিং কিভাবে করা উচিত, হ্যাঁ, সেগুলো মনে হয় না করা হয়েছে, বা হচ্ছে যে পেইড টুল যেগুলো আছে অ্যাজ লাইক অ্যাজ এইচরেফ, দেন হচ্ছে সেমরাশ, এগুলো দিয়ে শেখানো হয় নাই। 16 নাম্বার ক্লাস স্যার, গুগল অ্যাডস এর তৃতীয় পার্টটা মনে হয়। গুগল অ্যাডস, জি, তৃতীয় পার্টটা কি হয়েছে শাহজালাল ভাই? যে ক্লাস হলো গুগল অ্যাডস ক্লাস 3, কিন্তু আমাদের তো গুগল অ্যাডস এর ক্লাস 2 পর্যন্ত করানো হয়েছিল। ভাইয়া মনে হয় 3টা মনে হয় 2 এর মধ্যে মেকআপ করে দিয়েছে কিনা, আমাকে কিছু বলেনি এই সম্পর্কে, আমাকে শুধু বলেছিল যে আপনার এসইও থেকে শুরু হচ্ছে। এখানে ক্লাস 16 নাম্বারটা গুগল অ্যাডস ক্লাস 3, এরপর 17 নাম্বারটা এসইও ওভারভিউ। ভাইয়া ফেসবুকে একটা ক্লাস বেশি নিছে আর অ্যাডওয়ার্ডে একটা ক্লাস কম নিছে, ওই হয়তো আননেসেসারি ছিল মনে হয়, এই জন্য নেই, নাহলে নিত তো, নেওয়ার তো কথা। হয়তো বা সবকিছু শেষ হয়ে গিয়েছিল, 2 নম্বর ক্লাসে কভার হয়ে গিয়েছে, এই জন্য হয়তো বা হচ্ছে 3 নম্বর ক্লাসটা উনি নেই। 2 নাম্বার ক্লাসের মধ্যে ওই যে মানে গুগল অ্যাডস এর আচ্ছা, আমি এটা কথা বলে আমি আপনাদেরকে বলে দিব, তাহলে আমি আফজাল ভাইয়ের সাথে কথা বলে নিব, ঠিক আছে? দেখি, আমি যেহেতু আজকে এসইওটা করছি 17 নম্বর ক্লাস, আমি এটা আজকে শেষ করে যাই। তো এখন 17 নম্বর 18 নম্বর হিসাবে যেটা আসে, আপনাদের যে স্ক্রিনশটটা আমাকে দিয়েছেন, হ্যাঁ, সেই 18 নম্বরে আসছে যেটা হচ্ছে কিওয়ার্ড ফর এসইও। এখন কিওয়ার্ড এসইও এর মধ্যে অনেকগুলা ক্লাস দরকার, একটা ক্লাসে সম্ভব না। সো আমি মনে করি যেহেতু এসইওর ওভারভিউটা মোটামুটি শেষ এবং টাইমও আছে আমাদের, আমরা এসইওর মধ্যে কিওয়ার্ডগুলো অ্যাকচুয়ালি কি কি, কিওয়ার্ড কত প্রকারের হয়, কোনটাকে কি কাজ বলে, কোনটা কোন কাজে লাগে, সেই ওভারভিউটা যদি নিয়ে নিতে পারি, আই থিঙ্ক সো আমরা নেক্সট ক্লাসে ওই কিওয়ার্ড ফর এসইওর জন্যই কিওয়ার্ড অ্যাকচুয়ালি কিভাবে রিসার্চ করা উচিত ইউজিং পেইড টুল আর ফ্রি টুলস দুইটাই ইউজ করে, সাবসিডিয়ারি কিওয়ার্ডগুলোকে কিভাবে ডেন্সিটি রেশিও করতে হয়
এই ব্যাপারগুলো আমরা কভার করতে পারবো। আমার কাছে মনে হয় যদি আজকের দিনে দুইটাকে ডিভাইড করে দেই, একটা কিওয়ার্ড ক্লাসে 2 ঘন্টা কোনোদিনও সম্ভব না, কজ অফ কিওয়ার্ড এর জন্য মিনিমাম 7টা-8টা ক্লাসের দরকার ছিল শুধুমাত্র কিওয়ার্ডের জন্যই। ঠিক আছে ভাই, আপনার ইয়ে ঠিক আছে। ঠিক আছে, তো আমার কাছে মনে হয় যে এসিওর ওভারভিউটা যেহেতু শেষ, আমি তাহলে কিওয়ার্ড ক্লাসিফিকেশনগুলো আপনাদের সাথে শেয়ার করা শুরু করি। হ্যাঁ, জি, সেটা ভালো হবে। ঠিক আছে ম্যাম। তারপরে আমরা রিসার্চটা শিখবো। জি ভাইয়া। ভাইয়া, একটু আগে আপনি একটা টপিক ধরেছেন, সেটা হচ্ছে টাইপ অফ এসইও। জি, এটা 7 টাইপস অফ এসইও বলার পরে আর কি চলে গেলে হচ্ছে ক্লাসিফিকেশন অফ ক্লাসিফিকেশন অফ এসইওর মধ্যে। জি, তো এই 7 টাইপ অফ এসইও, এটা কি আমাদের আর কিছু লিখে নিতে হবে ভাই? না আর কিছু লিখতে হবে না, আরেকটা বলতেছি শেষ করি তারপর ওখানে যাচ্ছি। আচ্ছা, এখন এই পদ্ধতি আপনি যেটাই ইউজ করেন না কেন, মেথড আপনি যেটাই ইউজ করেন, টাইপস এই 3টা টাইপসের মধ্যেই আপনাকে এসইও করতে হবে। আপনাকে মাস্ট বি ওয়েবসাইটের টেকনিক্যাল এসইও দেখতে হবে, মাস্ট বি অফ পেজ এসইও করতে হবে, আর হচ্ছে অন পেজ এসইও করতে হবে। এখন আরেক প্রকারের এসইও আছে যেখানে আমি এটার মধ্যে ইনক্লুড করি নাই, সেটা আমি রেখে দিয়েছি, এখানে অ্যাড করবো বিধায় পরবর্তীতে, এটা একটু আলাদা। এটাকে আমরা আমাদের ভাষায় যেটা আমরা বলি, আমাদের এসইও প্ল্যাটফর্মে যেটা আমরা সচরাচর এই নামেই ডাকবেন একে, সেটা হচ্ছে রিভার্স এসইও। এটাকে আমরা রিভার্স এসইও নামে বলতে পারি। রিভার্স এসইওটা অ্যাকচুয়ালি কি? মনে করেন যে আপনি আপনার ক্লায়েন্টের জন্য সবকিছু করে ফেলেছেন, ঠিক আছে, ক্লায়েন্ট যে যা যা বলছে সবকিছু করেছেন, সবকিছু করার পরে অন পেজ, অফ পেজ, টেকনিক্যাল সবকিছু ঠিকঠাক, খুব বেটার ভাবে অপটিমাইজ করেছেন, কিন্তু আপনার যে কম্পিটিটর আছে, এই কম্পিটিটরের সাথে আপনি পারতেছেন না, আপনি তাকে কোনোভাবেই তাকে ডাউন করতে পারছেন না তার সাথে বিডিং করে, এবং আপনার সাইট আপনার পজিশন হোল্ড করতেছে না, সব করে ফেলেছেন এবং বেটার করেছেন তাদের থেকে, হচ্ছে না সম্ভব। এখন এর সব কিছু যখন হয় না কাজ করার পরে, তখন আমাদের হাত দিতে হয় রিভার্স এসইওতে। তখন আমার ওয়েবসাইটে সব কাজ করা কমপ্লিট, আমার ওয়েবসাইটকে ফেলে দেওয়া বলতে অফ, পজ করে দিয়ে থাকুক, যে আমার কম্পিটিটর যাকে আমি ডাউন করতে পারছি না, তার ওয়েবসাইটের জন্য যে ব্ল্যাক হেড মেথড দেখাইলাম, এই ব্ল্যাক হেড মেথড তার ওয়েবসাইটে অ্যাপ্লাই করে দেওয়া। তার ওয়েবসাইট গুগলের কাছে স্প্যাম হবে, তার বেশ গুগলের কাছে খারাপ হচ্ছে, যখনই গুগলের কাছে খারাপ হচ্ছে গুগল তার ইউআরএলকে শাফল করে দিচ্ছে, আমার ওয়েবসাইট তার পজিশন হোল্ড করছে। এটাকে আমরা রিভার্স ইঞ্জিনিয়ারিং এসইও বা রিভার্স এসইও মেথড বলে থাকি। এটাই, আর কিছু নাই এসইও টাইপসের মধ্যে। ভাইয়া মানে আমি আমার ওয়েবসাইট বাদ দিয়ে এখন আমার কম্পিটিটর ওয়েবসাইটে ঢুকে যাব? আমি ওয়েবসাইটের অ্যাক্সেস তো আর পাবো না, কম্পিটিটর ওয়েবসাইটের বাইরে থেকে তার আমার অফ পেজ, ও পেছনে লাগবে, মানে ওই টাইপের একটা। জি, ওর পেছনে লাগতে হবে আমাকে, যে ওকে কিভাবে গুগলের কাছে খারাপ করা যায়, দ্যাটস সে গুগল তাকে তখন ডাউন করবে, আমি সেখানে আমার পজিশন হোল্ড করবে। তো তখন সে যে বুঝে যাবে না যে আমি তার কম্পিটিটর তাকে, সে যতদিনে বুঝবে এবং বুঝার পর যতদিনে এটার উপর স্টেপ নিতে যাবে, ততদিনে তার ওয়েবসাইট শাফল করে নিচে চলে আসবে, আপনি পজিশন হোল্ড করবেন। এরপর তার সে ওগুলো ঠিক করতে করতে আপনি তার থেকে বেটার আরো কাজ করেন, ছাড়া যাবে না। কজ অফ এসইও হচ্ছে একটা অনগোয়িং প্রসেস। এটা আপনি যদি আজকে স্টপ করে দেন, আজকে একদিন স্টপ, দ্যাট মিনস 24 আওয়ার্স যখন স্টপ, তখন আপনি 24 আওয়ার্সের মধ্যে মনে করেন যে ওই আদার্স আপনার কম্পিটিটর আরো অন্য কাজ করে ফেলছে এবং অনেক কাজ করে ফেলছে। এটা মোটামুটি একটা অনগোয়িং প্রসেস। আর এসইও যারা হচ্ছে কাজ করে, প্রফেশনাল যারা এসইও নিয়ে শুধুমাত্র কাজ করে, তাদের ক্লায়েন্ট কখনোই হচ্ছে মানে বেশি ক্লায়েন্টের দরকার হয় না তাদের, কারণ সাধারণত তাদের পার্মানেন্ট ক্লায়েন্টই সব থেকে বেশি থাকে, এবং দেখা যাচ্ছে যে ওই একটা ক্লায়েন্টের কাজ করতে হয় বারবার। আর আপনি যদি তাকে বেটার আউটপুট দিতে পারেন, সেই আপনার ক্লায়েন্ট কখনই আপনাকে ছেড়ে অন্য এক্সপার্টের কাছে যাবে না। কারণ হচ্ছে আপনি যখন 4 মাস 5 মাস তার সাইটে কাজ করেছেন, কি কি কাজ করেছেন সেটা আপনি জানেন। আপনি তাকে স্যাম্পল বা রিপোর্ট হিসেবে তাকে হয়তো রিপোর্টটা দিয়েছেন। একজন সে যদি প্রফেশনাল ওই লাইনের না হয়, রিপোর্টটা দেখে সে আহামরি কিছু বুঝবে না, আপনি জানেন কি করেছেন এক্স্যাক্টলি। এখন আপনার কাছ থেকে নিয়ে যদি আমার কাছে এনে দেওয়া হয়, আমি বুঝবো আপনি কি করেছেন, বাট বুঝতে অন্তত 7 দিন, 2 দিন, 3 দিন সময় লাগবে। এই 3 দিনতে তার ওয়েবসাইটের বিজনেসের দিকে 3 দিন তো তার কম্পিটিটর বসে নাই। এই পারপাসে দেখা যাচ্ছে এসইওর ক্লায়েন্ট সাধারণত কম হইলেও হয়, বাট তারা পার্মানেন্টলি হয়ে যায়। এটা একটা প্লাস পয়েন্ট। ভাইয়া, তো ও যখন মানে আমার কম্পিটিটর যখন বুঝতে পারবে যে তাকে বা তার ওয়েবসাইটটাকে কিছু সমস্যা করা হচ্ছে সামহাউ, তো তখন সে কি ওটার এগেন্সটে কি, যখন সে আইডেন্টিফাই করতে পারবে আমি করেছি, সেটা কি কমপ্লেইন লেটার হিসেবে গুগলের কাছে কিছু যাবে বা ওরকম কিছু করতে পারে?
আচ্ছা, কে করেছে এটা বোঝার সাধ্য ওই ওয়েবসাইটের নাই। করেছে আচ্ছা। কেউ একজন, কে করেছে এটা বোঝার সাধ্য নাই। হ্যাঁ। এখন কথা হচ্ছে যে এই ব্যক্তির কাছে যখন রিপোর্ট যাবে যে তোমার ওয়েবসাইটের মধ্যে কিছু করা হয়েছে, সেই রিপোর্টটা যেতে যেত গুগলের কাছ থেকে ম্যানুয়ালি একটা ব্যাকলিঙ্ক একটা ওয়েবসাইটের পেছনে ইন্ডেক্স হইতে ম্যানুয়ালি গুগল 28 দিন পর্যন্ত সময় নেয়। দ্যাট মিনস 28 দিন পরে গিয়ে বুঝবে, অ্যাটলিস্ট 28 দিন পরে গিয়ে বুঝবে তার পেছনে স্প্যাম ব্যাকলিঙ্ক ক্রিয়েট করা হয়েছে। 28 দিনের পরে হচ্ছে সে ওয়েবসাইটের লিস্ট কালেক্ট করবে, তারপর সেগুলোকে গুগলে সাবমিট করবে সেই লিঙ্কগুলোকে সরানোর জন্য বা ডিসভো করার জন্য। গুগল সেগুলোকে ডিসভো করার জন্য মিনিমাম 14 থেকে 15 দিন সময় নেবে। 1 মাস কি আপনার জন্য এনাফ না আপনার সাইটকে আরো একটু বেটার স্টেবল করা? আচ্ছা। হুম। উনি যদি মানে লিগ্যাল ওয়েতে করে থাকে, যেমন হোয়াইট হ্যাট এসইও উনি করে যদি র্যাঙ্কিং করে থাকে, একই অবস্থা উনি করেছেন। এখন উনি হোয়াইট হ্যাট প্রথমে করছে, গুগল ভালো বুঝছে, এখন আপনি সবকিছুই ভালো, ঠিক আছে আমি জানি আপনি বেটার। এখন আপনার যদি হঠাৎ করে একটা খারাপ কাজ করে ফেলে আমার চোখে লাগে, আপনি যতই ভালো কাজ করছেন, ঠিক আছে এখন তো একটা খারাপ কাজ করেই ফেলেছেন, ওইটা আপনি আপনাকে কিভাবে ছাড় দেই? ওটা তো বলবো। আমি যে আরেকজনের মানে মানে কি করতে যাবো আর কি, প্রবলেম করতে যাবো, উনি যদি লিগ্যাল ওয়েতে করে থাকে, আমি কি সেটা লিগ্যালটা কি তো লিগ্যালটা উনি করেছে বলেই তো আপনি সেটাকে এখন জোর করে ইলিগ্যাল করে ফেলতেছেন। সে লিগ্যাল কিছু করেছিল, আপনি সেখানে স্প্যাম কিছু দিয়ে দিচ্ছেন, তার কাছে স্প্যাম জুস পাঠাচ্ছেন, লিংক জুস পাঠাচ্ছেন, ক্ষতি করে দিচ্ছে, এরকম ব্যাপার। ক্ষতি করে দিচ্ছেন। সহজ কথা ভাই বলি, ওই যে কুফুরি কালাম একটা ব্যাপার আছে না, দূর থেকে বসে করে ওই টাইপের কিছু একটা। হ্যাঁ, আর চেয়ে সহজ আর কি বলবো বলেন? আচ্ছা ভাই, আরেকটা জি আচ্ছা ভাই, আপনি বলেন সমস্যা নেই। ভাইয়া তাহলে তো আমাদের ওয়েবসাইটের ক্ষেত্রেও তো এই জিনিস কেউ করতে পারে, করতে পারে, ডেফিনেটলি করতে পারে। ডে বাই ডে আপনার ওয়েবসাইটকে চেক করতে হয়। আর যারা অনেক ভালো ভালো বড় বড় ওয়েবসাইট, তাদের এগুলো মেনটেন করার জন্য আমাদের লোকই থাকে। ডে বাই ডে চেক হচ্ছে আমার কোথা থেকে ব্যাকলিঙ্ক হচ্ছে, কোন ব্যাকলিঙ্ক আমার লস্ট হচ্ছে। কারণ অন পেজটা নিজের কাছে, অফ পেজটা কিন্তু সম্পূর্ণ নিজের কাছে না। অফ পেজ আমার অন্যজন কেউ করে দিতে পারে, অটোমেটিক্যালি আমার অফ পেজ থেকে ব্যাকলিঙ্ক জেনারেট হতে পারে। আর দ্যাটস ওয়াই গুগলের যে ডিসেম্বর যে আপডেট আসে, সেই আপডেটে 65 to 70% র্যাঙ্কিং ইস্যু এখন গুগল কাউন্ট করে শুধুমাত্র অন পেজ এসইও থেকে, বাকি 35 to 30% হচ্ছে অফ পেজ এসইও থেকে কাউন্ট করে। এই 30 to 35%ই আপনার কাছে চান্সেস তাকে খারাপ বানাবে। বাকি এখানে আপনি হাত দিতে পারবেন না, কজ এটা তার নিজের হাতে। মজার বিষয় হচ্ছে, যদি আপনাদের দেখায় আমার পার্সোনাল যে ওয়েবসাইটটা আছে, আমার পার্সোনাল ওয়েবসাইটে শুধুমাত্র অন পেজ এসইও করা, কিন্তু আমার ওই পার্সোনাল ওয়েবসাইটের পেছনে কোনো ধরনের কোনো অফ পেজ ব্যাকলিঙ্ক করা নাই। যে কয়েকটা ব্যাকলিঙ্ক আসছে মোটামুটি একটু প্রোফাইল যেখানে হাবিজাবি আছে সেখান থেকে হচ্ছে চলে আসছে। অলসো আমার প্রায় অনেকগুলো কিওয়ার্ড নিয়ে আমার এই হচ্ছে আমার পার্সোনাল ওয়েবসাইট, এটা র্যাঙ্কিং করে বসে আছে। যেমন ট্রেডিশনাল এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ ফার্স্ট পজিশন হোল্ড করছে শুধুমাত্র অন পেজের জোরে। অন পেজ এখন গুগলের কাছে এতটাই স্ট্রং, বেটার কন্টেন্ট যদি দিতে পারেন ডেফিনেটলি আপনার সেট র্যাঙ্ক করবে। আসেন ভাইয়া, আমি কতদিন ওয়েট করে বুঝতে পারবো যে আমার এখন রিভার্স এসইওতে যাওয়া দরকার? একটা সাধারণত ডিপেন্ড করে আমার কম্পিটিটর। জি বুঝতে পেরেছি, আমি বলছি এটা ডিপেন্ড করে হচ্ছে আমার কম্পিটিটর কেমন, তারা কতটা স্ট্রং। সেক্ষেত্রে ক্ষেত্র বিশেষে কিছু কিছু সাইট 1 বছরও লাগে র্যাঙ্কিং আসতে, ডিপেন্ড করে যে বললাম কম্পিটিটরের উপরে, কিওয়ার্ডের উপরে। কিছু কিছু সাইট আপনার 2 মাসেও র্যাঙ্কিং হয়ে যায়, কিছু সাইট আমি র্যাঙ্ক করেছি এমন গেছে 110 দিনে র্যাঙ্ক হয়ে গেছে। আবার এমনও কন্টেন্ট আছে মোটামুটি 7-8 দিন 10-20 দিনে কিচ্ছু নাই। এখন আপনি যদি সার্চ লিখে টাইপ করেন বা লেখেন আবুল শপ ইন বাংলাদেশ, এটা তো আপনার কম্পিটিটর নাই। আপনি তো আজকে কন্টেন্ট লিখে পাবলিশ করার পর কালকে কিওয়ার্ড নিয়ে সার্চ করলে র্যাঙ্কিং হয়ে যাবেন, গুগল ইন্ডেক্স হওয়া মাত্র। ডিপেন্ড করে আপনার সিচুয়েশন, কম্পিটিটরের হচ্ছে কতটা হার্ড কম্পিটিটর আছে আমার, তারপর আমার কিওয়ার্ডের ডিফিকাল্টি কতটা হাই আছে, সবকিছু মেজারমেন্ট করে অ্যাকচুয়ালি আমাদেরকে ডিসিশন নিতে হয় যে অ্যাকচুয়ালি এখন এক্স্যাক্টলি ওয়েবসাইটটিকে র্যাঙ্ক করতে গেলে আমার কতটা সময় লাগতে পারে। আমরা এগুলো আস্তে আস্তে বুঝে ফেলবো, ইনশাল্লাহ শিখবো। ঠিক আছে ভাইয়া, একটু নামাজের ব্রেকটা কি দেওয়া যাবে না? জি, কোনটা? নামাজের ব্রেক দেওয়া হবে না? হ্যাঁ জি, এটাই বলতে চাচ্ছি, একটু নামাজের জন্য একটু সময় দেন আমাদের। জি আমি তাহলে ওকে, আমরা কিওয়ার্ডের ক্লাসিফিকেশনগুলো একটু দেখি আজকে। হ্যাঁ, তারপর আমরা নেক্সট ক্লাসে দেখবো কিওয়ার্ড কিভাবে রিসার্চ করতে হয় ফ্রি টুলস এবং পেইড টুলস দ্বারা, দুইটাই দেখবো। তো প্রথম কিওয়ার্ডের মধ্যে যেটা আসে
আমরা কিওয়ার্ডগুলোকে ফার্স্ট অফ অল 1টা 2টা 3টা 4টা 5টা 6টা নর্মালি 6টা টাইপসের কিওয়ার্ড নিতে পারি। আবার বেসিক্যালি মেইনলি আমরা কিওয়ার্ডগুলোকে এই টাইপসের কিওয়ার্ডগুলো আমরা সবসময় বলে থাকি। এই 4 প্রকারকে আমরা সবাই চিনি এবং সবাই এই 4 প্রকারকে সব থেকে বেশি গুরুত্ব দেই। ঠিক আছে, এই 4 প্রকার কিওয়ার্ডই সব থেকে বেশি ইম্পর্টেন্ট, কিন্তু এই 4 প্রকার কিওয়ার্ডের মধ্যে থেকেই বাকি যে কিওয়ার্ডগুলো এখানে আছে এই কিওয়ার্ডগুলোকে ডিফাইন করা হয়। ঠিক আছে, তো নর্মালি প্রথমে যে কিওয়ার্ডটা আছে সেটা হচ্ছে মার্কেট সেগমেন্ট কিওয়ার্ড। মার্কেট সেগমেন্ট কিওয়ার্ডটা হচ্ছে নর্মালি মার্কেটে অনেক টাইপসের ব্র্যান্ড আছে মনে করেন। তা আপনি যদি শুর কথা চিন্তা করেন, নর্মালি শু এর কথা চিন্তা করেন, সেক্ষেত্রে আপনার অ্যাপেক্সের শু আছে, বাটার শু আছে, নাইকের শু আছে, এরকম অনেক কাইন্ডস অফ শু আছে, এক একটা ব্র্যান্ডের এক একটা। বাট এক্স্যাক্টলি যখন আমরা কোনো ব্র্যান্ড সিলেক্ট করছি না, বা ধরেন ব্র্যান্ড সিলেক্টও করছি, এক্স্যাক্টলি মার্কেটকে ধরে যদি সিলেক্ট করি যে হ্যাঁ আমার শুধুমাত্র বাটার শু দরকার, সাপোজ, সেক্ষেত্রে আমি নর্মালি কি করছি, আমার বাটার কোন শু দরকার সেটা আমি ডিফাইন করি নাই, আমি জাস্ট ডিফাইন করতে চাচ্ছি আমার বাটার শু দরকার। আমি যখন গুগলে নর্মালি বাটার শু লিখে সার্চ করছি, বাটার যত টাইপসের শু আছে সবগুলো আমাকে দেখাচ্ছে। এক্স্যাক্টলি মার্কেটে যে ব্র্যান্ড চলতেছে আমার, এখন যে ব্র্যান্ড আমার পছন্দ, এই ব্র্যান্ডের মধ্যে একটা এক্স্যাক্ট একটা টপিক বা এক্স্যাক্ট একটা প্রোডাক্ট নিয়ে যখন আমি সার্চ করি, তখন সেটা হচ্ছে মার্কেট সেগমেন্ট কিওয়ার্ড, যেটাকে আমরা এক্স্যাক্ট ম্যাচ কিওয়ার্ডের মধ্যেও ডিফাইন করতে পারি, যেটা কিনা গুগল অ্যাডস কিওয়ার্ডের মধ্যে পড়ে, যেটা কিনা এক্স্যাক্ট ম্যাচ কিওয়ার্ড। একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। দেন হচ্ছে কাস্টমার ডিফাইনিং কিওয়ার্ড। কাস্টমার ডিফাইনিং বলতে যে একটা প্রোডাক্ট মেন উইমেন দুইজনই হতে পারে, বা মেন উইমেন বথ হতে পারে। নর্মালি আপনি যদি সার্চ করেন যে উইমেন ব্যাগ, ঠিক আছে, বা চিপ প্রাইস উইমেন ব্যাগ, আপনি কিন্তু কাস্টমারকে ডিফাইন করছেন যে এটা শুধুমাত্র অন কাইন্ড অফ একটা সিঙ্গেল কাস্টমার। আমি যদি বলতাম চিপ প্রাইস ব্যাগ, তখন গুগল চিন্তা করতো চিপ প্রাইস ব্যাগ, এখন ব্যাগ সেটা তাহলে মেলের জন্য হতে পারে, ফিমেলের জন্য হতে পারে। তো আমি যখন ডিফাইন করে দিচ্ছি যে উইমেন ব্যাগ, তখন কিন্তু শুধুমাত্র গুগল আমাকে উইমেন ব্যাগটাই দেখাবে যেটা চিপ প্রাইসের মধ্যে আছে। যখন একটা কাস্টমারকে ডিফাইন করে যখন আমরা কোনো একটা কিওয়ার্ডকে চুজ করতে যাই কোনো একটা প্রোডাক্ট পারপাসে, সেই ক্ষেত্রে সেটাকে আমরা কাস্টমার ডিফাইনিং কিওয়ার্ড বলি। প্রোডাক্ট কিওয়ার্ডটা অ্যাকচুয়ালি কি? প্রোডাক্ট কিওয়ার্ড হচ্ছে যে আপনি সিমিলার এটার মতোই, যেটা কিনা মার্কেটিং সেগমেন্ট কিওয়ার্ড, আপনি একটা ব্র্যান্ড লিখে সার্চ করছেন, এটা ডেফিনেটলি একটা ব্র্যান্ড লিখে সার্চ করছেন। কিন্তু যখন আমরা প্রোডাক্ট লিখে সার্চ করছি, তখন ইন্ডিভিজুয়াল একটা প্রোডাক্টকে মেনশন করতে চাচ্ছি। যেমন আমি যদি এখানে বলি যে কাস্টমার ডিফাইনিং কিওয়ার্ডটা ওয়ান কাইন্ড অফ প্রোডাক্ট কিওয়ার্ড। কিভাবে আমি একটা ইন্ডিভিজুয়াল প্রোডাক্টকে মেনশন করছি, প্রোডাক্টটা কি, উইমেনের প্রোডাক্ট কি, সেটা ব্যাগ। এই দুইটা জিনিস একজনকে ডেডিকেটেড করা যায়, আবার ডিফাইন করলে দুইভাবে ডিফাইন হয়। প্রোডাক্ট পারপাসেও হচ্ছে আমার প্রোডাক্ট, আমি প্রোডাক্টের নাম আছে, এখন প্রোডাক্টের নাম আরো যদি ইন্ডিভিজুয়াল করি, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে চিপ প্রাইস উইমেন হ্যান্ড ব্যাগ, আমি আর একটু ডিফাইন করলাম প্রোডাক্টের মধ্যে। এখন ব্যাগের মধ্যেও ভ্যারিয়েশন আছে, কিছু কাঁধে নেওয়ার, কিছু হাতে নেওয়ার, ক্যারি করার ব্যাগ। সেক্ষেত্রে যখন আমি এক্স্যাক্টলি ডিফাইন করে দিচ্ছি যে কোন টাইপসের প্রোডাক্ট আমার দরকার, তখন সেটা এক্স্যাক্টলি একটা প্রোডাক্ট কিওয়ার্ডের মধ্যে ইনক্লুড করা হয়। এরপরে ব্র্যান্ডেড কিওয়ার্ড। ব্র্যান্ডেড কিওয়ার্ড হচ্ছে যেমন আইফোন একটা ব্র্যান্ড। এক্স্যাক্টলি যখন একটা ব্র্যান্ডের নাম সহ কোনো একটা কিওয়ার্ড ইনক্লুড করা হয়, তখন সেটাকে ব্র্যান্ডেড কিওয়ার্ড বলা হয়। যেমন আমি যদি নর্মালি বলি যে আইফোন প্রাইস, অথবা আমি যদি বলি যে আইফোন ম্যাক্স প্রো, সেটা আমার জন্য একটা কিওয়ার্ড হতে পারে, যেটা আমার একটা ব্র্যান্ডেড কিওয়ার্ড, কজ অফ আমি একটা ব্র্যান্ডকে মেনশন করছি। এগুলো হচ্ছে একটা ব্র্যান্ডেড কিওয়ার্ড বলা হয়। কম্পিটিটর কিওয়ার্ড কি?
কম্পিটিটর কিওয়ার্ড হচ্ছে যে ধরেন আমার কোনো একজন কম্পিটিটর আছে, তো কম্পিটিটর তো এখন অনেক টাইপসের হয়। এখন কম্পিটিটররাও সাধারণত এরকম ব্র্যান্ড কিওয়ার্ড বলেন বা কাস্টমার ডিফাইনিং কিওয়ার্ড বলেন বা মার্কেট সেগমেন্ট রিলেটেড যে কিওয়ার্ডগুলো আছে সবগুলোকে ধরেই হচ্ছে কম্পিটিটর কাজ করে। ঠিক আছে, যেমন আমি যদি বলি যে বাটা আমার একটা কম্পিটিটর, কারণ বাটা কোম্পানি তার নিজের ওয়েবসাইট আছে এবং নিজের তার ওয়েবসাইটের মধ্যে তার নিজের প্রোডাক্ট সেল করছে। আবার আমিও আমার প্রোডাক্টের মধ্যে হতে পারে সেটা অ্যাফিলিয়েট থ্রু, হতে পারে আমি সেটা ডিলার চলতেছে, সেই পারপাসে আমি আমার একটা ওয়েবসাইট বানিয়েছি এবং সেখানে আমি বাটার শু সেল করছি। তাহলে বাটা যেটা মেইন যে শু, তার যে একটা ওয়েবসাইট আছে, সে হচ্ছে আমার কম্পিটিটর। আমি চাই যে বাটা শু লিখে যদি কেউ সার্চ করে তাহলে আমার কম্পিটিটরের জায়গার পজিশনটা আমি আমার ওয়েবসাইট দিয়ে হোল্ড করি, তারপর আমার কম্পিটিটর আসুক। সো এক্স্যাক্টলি আমার কম্পিটিটর একটা যে ওয়েবসাইট আছে, ওই ব্যক্তি যে সকল কিওয়ার্ডগুলো নিয়ে কাজ করছে সেগুলোকে ফাইন্ড আউট করে ওই সকল কিওয়ার্ডগুলোর উপর নিয়ে আমি যখন কাজ করবো আমার ওয়েবসাইট বা আমার ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য, ওই টাইপসের কিওয়ার্ডগুলো অ্যাকচুয়ালি আমার কম্পিটিটর কিওয়ার্ড হবে। দ্যাট মিনস আমি কোনো কিওয়ার্ড রিসার্চ করছি না এখানে, আমি যেটা করছি সেটা হচ্ছে যে এক্স্যাক্টলি আমার একজন কম্পিটিটর আছে, সে কি ইউজ করছে, সেখান থেকে আমার জন্য বেস্ট কোনটা হচ্ছে, প্রফিটেবল কোনটা হতে পারে কিওয়ার্ড, সেটাকে ফাইন্ড আউট করে ওইটার উপরেই আমি আমার ওয়েবসাইট নিয়ে কাজ করছি। এটা হচ্ছে কম্পিটিটর কিওয়ার্ড। জিও টার্গেটিং কিওয়ার্ড হচ্ছে আপনি যখন এক্স্যাক্টলি কোনো একটা লোকেশনকে মেনশন করে সার্চ করছেন। কেমন সার্চ করছেন? যেমন আমার বাসা হচ্ছে মিরপুরে, সো আমি যদি লিখি এখানে যে বাটা শু অ্যাট মিরপুর, এটা আমার একটা লোকেশনকে বা জিওকে টার্গেট করে বা জিওগ্রাফিক্যাল এরিয়াকে টার্গেট করে আমি আমার কিওয়ার্ডকে কাজে লাগাচ্ছি আমার কন্টেন্টের মধ্যে বা আমার প্রোডাক্টের জন্য এগেনস্টে। তো এক্স্যাক্টলি যখন প্রত্যেকটা কিওয়ার্ডের সাথে যখনই কোনো একটা এরিয়া, কোনো একটা সিটি, কোনো একটা মেট্রো বা রিজন বা সাব রিজন অ্যাড করা হবে, তখন এই টাইপসের কিওয়ার্ডগুলোকে জিও টার্গেটিং কিওয়ার্ড বলা হবে। কিওয়ার্ডের লেন্থের দিক থেকে যদি চিন্তা করি, কিওয়ার্ড অ্যাকচুয়ালি 3 প্রকারের লেন্থের কিওয়ার্ড আমরা পাই। একটা হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড, অ্যাডস এর দিকে আসলে এটা এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড। একটা হচ্ছে মিড টেল কিওয়ার্ড, যেটা অ্যাডস এর মধ্যে আসলে আমি মোটামুটি এটাকে ফ্রেজ ম্যাচের মধ্যে আমি অ্যাড করতে পারি। আর হচ্ছে লং টেল কিওয়ার্ড, যেটাকে আমি ব্রড ম্যাচ কিওয়ার্ডের সাথে ইনক্লুড করতে পারি। সিমিলার জিনিস, অ্যাডস এর জন্য ব্রড ম্যাচ, ফ্রেজ ম্যাচ, এক্সাক্ট ম্যাচ হয়ে যাচ্ছে। আমি যখন অ্যাডস এর গুগল অ্যাডস রান করার বাইরে যখন আমি আমার ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করার জন্য কিওয়ার্ডগুলোকে ফাইন্ড আউট করছি, তখন সেগুলো শর্ট টেল, মিড টেল বা লং টেল কিওয়ার্ড হচ্ছে। কিওয়ার্ড জিনিসটা একই, কিন্তু ইউজের জায়গা থেকে এক একটা পজিশনের জন্য তার নাম চেঞ্জ হয়ে এক এক রকম হয়ে যাচ্ছে। এতটুকু পর্যন্ত কি ব্যাপারটা আপনাদের ক্লিয়ার? ভাইয়া, জি জিইও যেটা আছে, এটা জি। কি এই ফর্মে আমাকে বলবে না? এটা কোন ফর্ম কিছু আছে? বুঝি নাই। জিইও এটা কি ফুল ফর্ম কিছু আছে? জিওগ্রাফিক্যাল এরিয়া অপটিমাইজেশন মেবি, আই থিঙ্ক সো। দেখতে হবে, আমি এটা নিয়ে খুব বেশি একটা রিসার্চ করি না জিও এর ফুল মিনিং কি, তবে দেখতে হবে। তো জিওটা সাধারণত আমরা জিওগ্রাফিক্যাল পারপাসে যে ধরনের কিওয়ার্ডগুলোকে হচ্ছে ইউজ করি, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে জিও টার্গেটিং কিওয়ার্ড হিসেবে কাউন্ট করি, কিন্তু এক্স্যাক্টলি একটা এরিয়াকে ধরে। ঠিক আছে, আমি এখানে দেখতেও পাচ্ছি না জিও প্রিফিক্সে এক্স্যাক্টলি মিন কি আসে, তবে জিওগ্রাফিক্যাল এরিয়া টার্গেটকে বোঝানো হয়। আমি এটা নিয়ে খুব বেশি একটা রিসার্চ আমিও করি নাই। ধারণা রেখে দেন যে জিও টার্গেটেড কিওয়ার্ড মানেই হচ্ছে আপনার কিওয়ার্ডের শেষে কোনো একটা এরিয়ার নাম মাস্ট বি মেনশন করা থাকবে। এরিয়া কি ইন্ডিকেট করে দেয়? হ্যাঁ, সেটা সিটি হতে পারে, সাব রিজন হতে পারে, মেট্রো হতে পারে, কোনো কান্ট্রিও হতে পারে, এনিথিং, বাট একটা এরিয়ার নাম মেনশন মাস্ট বি থাকবে। তো অনসাইট কিওয়ার্ডের মধ্যে যদি আসি, অনসাইট কিওয়ার্ড বলতে আমি বুঝাচ্ছি অন পেজ। অন পেজ মানে হচ্ছে যখন আমরা একটা ওয়েবসাইটে যাই, যেমন এটা আমার একটা ওয়েবসাইট, যেটা আমার অ্যাফিলিয়েট মার্কেটিং মোটামুটি নতুন একটা বেবি ওয়েবসাইট। এই ওয়েবসাইটের মধ্যে দেখেন অনেকগুলো কন্টেন্ট আছে। আচ্ছা, এই যে ব্যক্তিগুলো কন্টেন্ট লিখেছে, এই কন্টেন্টগুলো লেখার সময় কোন ফর্মুলা মেনটেন করে রেখেছে? এখানে অন পেজ এসেও মেনটেন করে তারপরে এই কন্টেন্টগুলোকে লেখা হয়েছে। তো এই যে কন্টেন্টটা আমি লিখলাম, এই পুরো যে কন্টেন্টটা লিখলাম, এই কন্টেন্টটার
লিখতে গিয়ে হয়তো বা আমি ঠিক আছে আমি এই যে কিওয়ার্ডগুলোর উপর চুজ করেছি, এই কন্টেন্টে যদি আমার কোনো প্রোডাক্টের উপরে বেসিস করে হয় তাহলে আমি প্রোডাক্ট কিওয়ার্ড দিব, কোনো প্রোডাক্টের যদি সেটা ব্র্যান্ড হয় সেক্ষেত্রে ব্র্যান্ড আমার মাথায় রাখতে হবে, এটা যদি কি স্পেসিফিক কোনো কাস্টমার ডিফাইনিং হয় সেক্ষেত্রে কাস্টমার ডিফাইনিংটা আমি মাথায় রাখবো, সব কিছুই রাখবো। কিন্তু কথা হচ্ছে যে এই ওয়েবসাইটের মধ্যে যে কিওয়ার্ডগুলোকে নিচ্ছি, এই যেই কিওয়ার্ডই নেই সেটা হতে পারে জিও টার্গেটিং, হতে পারে সেটা কম্পিটিটর, হতে পারে ব্র্যান্ডেড কিওয়ার্ড, হতে পারে প্রোডাক্টিভ কিওয়ার্ড, হতে পারে কাস্টমার ডিফাইনিং কিওয়ার্ড, কিন্তু প্রত্যেকটা কিওয়ার্ডের জন্যই একটা প্রাইমারি কিওয়ার্ড, একটা সাবসিডিয়ারি কিওয়ার্ড অথবা যেটাকে বলা হয় রিলেটেড কিওয়ার্ড, এই দুইটা জিনিস পিক আপ করতে হয়। একটা প্রাইমারি কিওয়ার্ডের জন্য একটা কন্টেন্ট লিখতে গেলে সাধারণত একটা প্রাইমারি কিওয়ার্ডের এগেনস্টে একটা কন্টেন্টের জন্য 5টা থেকে 6টা সাবসিডিয়ারি বা রিলেভেন্ট কিওয়ার্ড নিতে হয়। নিয়ে তারপরে দেখা যায় যে আমরা এরকম একটা কন্টেন্ট লিখি। আমরা যদি এখানে একটু খেয়াল করি, এই টোটাল কন্টেন্টটা কিন্তু একটা কিওয়ার্ডের উপর বেসিস করে হয় নাই। এখানে অবশ্যই মেইন কিওয়ার্ডের সাথে আদার্স আরও কিছু রিলেটেড কিওয়ার্ড আছে। এখন রিলেটেড কিওয়ার্ড বলতে কি? রিলেটেড কিওয়ার্ড বলতে বোঝাচ্ছি যে আপনি যদি এখানে নেন যে সাপোজ মনে করেন যে এসইও কোর্স, সাপোজ আপনার এটা হচ্ছে মেইন কিওয়ার্ড, এই মেইন কিওয়ার্ড এসইও কোর্স নিয়ে আপনি একটা কন্টেন্ট লিখবেন বা ডিজিটাল মার্কেটিং নিয়ে একটা কন্টেন্ট লিখবেন। সেই দিক থেকে এখন এটার সাথে রিলেভেন্সি রেখে রিলেভেন্ট যে কিওয়ার্ডগুলো হতে পারে সেটা হতে পারে যে লার্ন এসইও অ্যাট হোম, এই কিওয়ার্ডটা হতে পারে যে কিওয়ার্ডটা কিনা আমি আমার কন্টেন্টের মধ্যে ইনক্লুড করতে পারি। এরপরে যেটা হতে পারে সেটা হচ্ছে যে লার্ন হাউ টু, একটু কোয়েশ্চেন্স রিলেটেড যদি যাই, যে হাউ টু লার্ন এসইও ফ্রি অ্যাট হোম, এইটা আমার একটা রিলেভেন্ট কিওয়ার্ড হতে পারে। কথা হচ্ছে আমি যে বেসিক প্রাইমারি যেই টপিকের উপরে লিখতে চাচ্ছি সেই প্রাইমারি টপিককে মেনশন করেই এর সাথে রিলেভেন্সি আছে এমন কিওয়ার্ডগুলোকে অ্যাজ এ সাবসিডিয়ারি অর রিলেভেন্ট বা রিলেটেড কিওয়ার্ড হিসেবে আমাকে পিক আপ করা উচিত, এবং সেইগুলোকে এই যে আরও যে 4-5টা এরকম সাবসিডিয়ারি কিওয়ার্ড আসবে সবগুলোকে একটা ডেন্সিটি মেনটেন করে, কিওয়ার্ডে একটা রেশিও মেনটেন করে আমরা কন্টেন্টের মধ্যে দিয়ে এইভাবে আমরা একটা কন্টেন্ট সাধারণত লিখি। এই যেটাকে আমরা এখানে আমি বলছি অন সাইট কিওয়ার্ড বা অন পেজ কিওয়ার্ড। ব্যাপারটা বুঝতে পারছেন? একটু রেসপন্স করবেন। ক্লিয়ার? আচ্ছা, কেউ মনে চ্যাট বক্সে কিছু দিয়েছে, একটু দেখে নিচ্ছি। এখন যে ব্যাপারটা আসে এরপরে সেটা হচ্ছে যে আমার গুগল অ্যাডস কিওয়ার্ডের দিকে, এটাতে একটু পরে আসি। তারপরে আসি এখানে ইনটেন্ট বেসিসে কিওয়ার্ড। ইনটেন্ট বেসিসে আমরা সাধারণত দুই প্রকারের কিওয়ার্ড সাধারণত সবাই শুনে থাকি, একটা হচ্ছে ইনফরমেশন বা ইনফর্মাল কিওয়ার্ড, আর হচ্ছে বাইং ইনটেন্ট কিওয়ার্ড। বাইং ইন্টেন্ট কিওয়ার্ডকে আবার দুই ভাগে ভাগ করা, যার কারণে আমি বাইং ইন্টেন্টকে আমি একবারে লিখি নাই যে ইনফর্মাল আর বাইং ইন্টেন্ট কিওয়ার্ড বা কমার্শিয়াল কিওয়ার্ড বা নন কমার্শিয়াল কিওয়ার্ড। এক একজন এক এক নামে বলে। ইনফর্মালকে আপনি আবার নন কমার্শিয়ালও বলতে পারেন, নন কমার্শিয়াল কিওয়ার্ডও বলা যায়। কিন্তু আবার যদি বাইং কিওয়ার্ডের কথা বলি, বাইং কিওয়ার্ডের কথা যদি বলি, যেটাকে আমরা কমার্শিয়াল কিওয়ার্ড বলি, কমার্শিয়াল কিওয়ার্ড বলি। কিন্তু এই কমার্শিয়াল বা বাইং ইন্টেন্ট কিওয়ার্ডের মধ্যে আমাকে দুই টাইপসের কিওয়ার্ড দেখতে হয়, একটা হচ্ছে ট্রানজাকশনাল কিওয়ার্ড, একটা হচ্ছে নেভিগেশনাল কিওয়ার্ড। নেভিগেশনাল কিওয়ার্ডটা খুব বেশি আমাদের মাথায় রাখতে হয় না, বাট ট্রানজাকশনাল কিওয়ার্ডের দিকে আমাকে রাখতে হয়। সেটা হচ্ছে যে ট্রানজাকশনাল কিওয়ার্ড বলতে যে আমি চাচ্ছি যে দারাজের সাথে কোনো একটা বিজনেস করবো। দারাজকে আমরা সবাই চিনি। এখন মনে করেন আমি দারাজের সাথে যদি কোনো বিজনেস করতে চাই, বিজনেসটা হবে এরকম যে দারাজে এমন কোনো ডিল কি আছে যে ডিলটা আমি তাদের সাথে ডিলিংয়ে গিয়ে আমি সেটা আমার জন্য ইউজ করব, এমন কোনো অপরচুনিটি আছে কিনা। তো এই টাইপসের যখন হয়, যেহেতু আমি বলি যে ডিল উইথ দারাজ, সেক্ষেত্রে আমার ট্রানজাকশন কিভাবে হচ্ছে, ট্রানজাকশনটা হচ্ছে এরকম, তাদের সাথে যদি এখন ডিল কিসের উপরে ডিল চাচ্ছি, আমি ধরেন আমি চাচ্ছি যে মেন ওয়াচ, মেন ওয়াচের উপরে আমি ডিল চাচ্ছি, যে এমন কোনো ডিল আছে কিনা যে দারাজের সাথে করা যায়, তাদের কাছ থেকে মেন ওয়াচ কিনা সেটা আমি আমার প্রোডাক্টের সাথে, আমি আমার কোম্পানি বা আমি আমার ওয়েবসাইটের সাথে আমি সেল করবো। তখন তাদের সাথে এই টাইপসের কিওয়ার্ড লিখে যখন সার্চ করি, তাদের যদি কোনো ডিলিং থেকে থাকে সেক্ষেত্রে তাদের সাথে ডিলে গিয়ে আমাকে অবশ্যই তাদের সাথে ট্রানজাকশনে যেতে হচ্ছে। ট্রানজাকশন মিনস আমাকে তাদের সাথে কোনো লেনদেনে যেতে হচ্ছে, এবং লেনদেন পারপাসে হচ্ছে আমি তাদের সাথে
বাকি কাজটা সেরে নিব, তারপর তাদের কাছে আমি প্রোডাক্ট নিব। এই টাইপসের যখন কিওয়ার্ডগুলোকে মেনটেন করা হয় তখন সেটাকে অ্যাকচুয়ালি ট্রানজাকশনাল কিওয়ার্ড বলা হয়। এটা যদি আপনারা মাথায় নাও রাখেন, আপাতত অ্যাডভান্স লেভেলে গিয়ে এটাকে হয়তো আপনাদের ধরতে হতে পারে, বেসিক লেভেলে এই দুটাকে মনে করেন আপনাদের মাথায় নিয়ে ঘুরপ্যাচ খাওয়ানো উচিত। বাদ দিয়ে রাখেন, শুধু ধরে রাখেন একটা ইন্টেন্ট বেঁধে, একটা ইনফরমেশন কিওয়ার্ড, একটা হচ্ছে বাইং ইন্টেন্ট কিওয়ার্ড। বাইং ইন্টেন্ট কিওয়ার্ডের মধ্যে সচরাচর ধরে রাখেন কোনো ইউজার যদি গুগলে কোনো কিছু পারচেস করার স্বার্থে, সে পারচেস করার ইন্টেনশন নিয়ে, বা আমার এমন একটা প্রোডাক্ট যেটা অ্যাকচুয়ালি ইনফরমেশন কিছু নাই, কেউ আসবে মানে এটা কিনতেই আসবে এই প্রোডাক্টটা, এই পারপাসে যখন আমার কোনো প্রোডাক্ট আমি আমার ওয়েবসাইটের মাধ্যমে সেল করতে যাচ্ছি বা বিজনেস করতে চাচ্ছি, তখনই শুধুমাত্র আমার বাইং ইন্টেন্ট কিওয়ার্ডটার প্রয়োজন হয়। আর নর্মালি অ্যাজ ইউজুয়াল ইনফরমেশন কিওয়ার্ড আমরা সবাই জানি, সেটা হচ্ছে যে ধরেন সাপোজ আপনার একটা আইফোন সম্পর্কে আপনার প্রাইস জানা উচিত, বা এর ফিচার সম্পর্কে জানা উচিত, বা এর স্পেসিফিকেশন কেমন সেইটা সম্পর্কে আপনার জানা উচিত। সেই দিক থেকে দেখা যাচ্ছে যে আপনি ইনফরমেটিভ কিওয়ার্ডগুলোকে ইনক্লুড করে দিতে পারছেন। তো এই হচ্ছে ইন্টেন্ট বেসিসে। এরপরে আসি ব্রড ম্যাচ কিওয়ার্ড, যেটা আপনারা অলরেডি শিখে ফেলছেন। ব্রড ম্যাচ কিওয়ার্ডের ক্ষেত্রে যদি বলি যে আচ্ছা, ব্রড ম্যাচ পরে আসি আমি, ব্রড ম্যাচ পরে আসি। এখানে এটাকে একটু চেঞ্জ করে দিই, তারপর আমি আরেকটু ডিফাইন করছি এটাকে। এক্সাক্ট ম্যাচ, এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ডটা কি? এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড হচ্ছে যে এক্স্যাক্টলি আমরা যখন গুগলে একটা শর্ট লাইক দ্যাট, আমি যদি বলি যে লার্ন এসইও, সাপোজ আমি লার্ন এসইও লিখে সার্চ করলাম। যখন লার্ন এসইও লিখে সার্চ করছি এবং আমি চাচ্ছি শুধুমাত্র লার্ন এসইও লিখেই আমি আমার ওয়েবসাইটকে র্যাঙ্ক করব, এটাকে কোনো রকম কোনো ব্রোক করা যাবে না, এই কিওয়ার্ডটাকে কোনোভাবে চেঞ্জ করা যাবে না, ভাঙা যাবে না। এই পারপাসে যখন শুধুমাত্র এই কিওয়ার্ডটা নিয়ে আমার সাইটকে র্যাঙ্ক করতে যাব, তখন এইটা হচ্ছে এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড। ফ্রেশ ম্যাচ কিওয়ার্ডটা হচ্ছে একটু ডিফারেন্ট, সেটা হচ্ছে এই মূল যে কিওয়ার্ডটা আছে, যেটা আপনি নিয়েছেন, যেটাকে এরপর আপনি র্যাঙ্ক করতে চান, এটাকে হুবহু এভাবেই রাখতে হবে, মাঝখান থেকে ভাঙতে পারবেন না। কিন্তু এর আগে বা পরে ফ্রেজ বা কিছু ওয়ার্ড ইউজ করে আপনি এটাকে একটু মডিফাই করতে পারেন, বাট মেইন যে এক্স্যাক্টলি যে কিওয়ার্ডটা, এটাকে আপনি ড্রপ করতে পারবেন না কোনোভাবেই, সামহাও কখনই করা যাবে না। সো এটা যেমন হতে পারে যে হাউ টু লার্ন এসইও, যেমন সামনে একটা ওয়ার্ড ইউজ করে আমি এটাকে ফ্রেজ ম্যাচে কনভার্ট করলাম, সিম্পল। ব্রড ম্যাচ কিওয়ার্ডটা হচ্ছে আপনার যে মেইন টোটাল কিওয়ার্ডটা, এই কিওয়ার্ডটাকে ভেঙে চুরে চুরমার করে আপনি যেমন খুশি তেমন করতে পারবেন, এবং আগে পরে মাঝখানে যেখানে খুশি সেখানে ওয়ার্ড ইউজ করতে পারেন। যেমন আমি যদি বলি যে হাউ টু লার্ন এসইও, লার্ন ফ্রি এসইও অ্যাট হোম, কিওয়ার্ডটা কিন্তু আমার অনেক ব্রড হয়ে গেল, বা লং টেল কিওয়ার্ডে অনেকে এটাকে বলে থাকে। তো এখন আমি কিন্তু এখন আর এক্স্যাক্টলি যে কিওয়ার্ডটা ছিল সেটা এখন এক্স্যাক্টলি নাই, কত মাঝখানে একটা ওয়ার্ড চলে আসছে। এখন টোটাল যেটা হলো হাউ টু লার্ন ফ্রি এসইও অ্যাট হোম, এটা হচ্ছে ব্রড ম্যাচ কিওয়ার্ড। নেগেটিভ ম্যাচ কিওয়ার্ডটা কি? নেগেটিভ ম্যাচ কিওয়ার্ডটা অ্যাকচুয়ালি এইটাই অ্যাকচুয়ালি গুগল অ্যাডসের ক্ষেত্রে সব থেকে বেশি মনিটরিং করতে হয়। কিভাবে? যে আমি যদি বলি থাকি যে আমি আপনাদের এসইও কোর্স করাচ্ছি, আমি আপনাদের এসইও কোর্স ফ্রিতে করাচ্ছি না, আমি টাকা নিয়ে আপনাদের কাছ থেকে ধরেন এসইও কোর্স করাচ্ছি, তাহলে আমার এক্স্যাক্টলি আমার কি হওয়া উচিত? আমার হওয়া উচিত পেইড এসইও কোর্স। কেউ যদি গুগলে পেইড এসইও কোর্স থেকে সার্চ করে, সেই পারপাস থেকে হয়তো বা এটা আমি চাই যে আমার কাস্টমার আমার কাছে আসুক। এখন কেউ যদি এসে সার্চ করে এটাকে নর্মালি যে ফ্রি এসইও কোর্স, এবং সেখানকে যদি আমার ওয়েবসাইট অ্যাডসের ক্ষেত্রে আমার চলে আসে, আমার ইউজার যদি এখানে এই কিওয়ার্ডের বেসিস করে ঢুকে, অবশ্যই কিওয়ার্ডে ক্লিক করে আমার সিপিসি কেটে নিচ্ছে। সিপিসি কেটে নিলে আমার জন্য তো কোনো লাভ নেই, কথা ইউজারের ইন্টেনশন হচ্ছে তার কিওয়ার্ড দ্বারা বোঝা যাচ্ছে সে ফ্রি চাচ্ছে, বাট আমি করাচ্ছি আপনাদের পেইড। সো যখন আমি গুগলকে ডিফাইন করে দিচ্ছি এক্সক্লুডের মধ্যে, আই থিঙ্ক এই ব্যাপারটা আপনারা জানেন যে ঠিক আছে, ফ্রি যদি কেউ পেইড কোর্স লিখে সার্চ করে ঠিক আছে আমার আসবে, বাট ফ্রি কোর্স লিখে যদি কেউ সার্চ করে সেক্ষেত্রে তুমি আমার ওয়েবসাইট এর মধ্যে দেখাবে না। যখন আমি ডিফাইন করে দিচ্ছি তখন সেটা হচ্ছে এক্স্যাক্টলি নেগেটিভ ম্যাচ কিওয়ার্ডের মধ্যে পড়ে। কারো কোনো কোশ্চেন? আশা করি বুঝতে পারছেন। আমরা শেষ করে দিব। ভাই আরেকটু বলবেন? কোনটা, কোন বিষয়টা? জি স্যার।
লাস্টেরটা ভাইয়া নেগেটিভ। নেগেটিভ ম্যাচ কিওয়ার্ড। নেগেটিভ ম্যাচ কিওয়ার্ড বলতে যেমন আমি হচ্ছে ধরেন সাপোজ আপনাদের হচ্ছে পেইড কোর্স করাই, যদি হয় সেক্ষেত্রে কোনো ইউজার যদি ফ্রি কোর্স থেকে সার্চ করে এবং আমি যদি গুগলে অ্যাডস রান করি আমার ওয়েবসাইটে যে এসইও কোর্স লিখে, তো সে ফ্রি কোর্স লিখে সার্চ করার পর যদি আমার ওয়েবসাইটটা পেয়ে যায়, সেক্ষেত্রে যেটা হচ্ছে যে এই কিওয়ার্ডের জন্য সে ক্লিক করবে আমার ওয়েবসাইটে, বাট ক্লিক করে তার ইন্টেনশন কি ফ্রি এসইও কোর্স, কিন্তু সে ওয়েবসাইটে গিয়ে দেখছে আমি পেইড কোর্স করাই। সে যখন আমার এই কিওয়ার্ডের জন্য সার্চ ক্লিক করলো, গুগল অবশ্যই অ্যাডসের কারণে আমার কাছ থেকে সিপিসি বা ডলার কেটে নিয়েছে। এই সিপিসি কস্ট পার ক্লিকের জন্য আমার একটা মিনিমাম অ্যামাউন্ট কেটে নিবে। সো মিনিমাম অ্যামাউন্ট কেটে নিলে আমার তো সে এই কিওয়ার্ডে যে ব্যক্তি ইউজার সার্চ করেছে, এই ব্যক্তি তো আমার জন্য পটেনশিয়াল কাস্টমার না, কারণ সে ফ্রিতে যাচ্ছে। সে যখন ঢুকে গিয়ে দেখবে এটা আমার পেইড কোর্স, সে এখান থেকে বের হয়ে আসবে, লস কিন্তু আমার। যার কারণে আমরা গুগলকে অ্যাডস সময় নেগেটিভ ম্যাচ কিওয়ার্ডের মধ্যে এক্সক্লুড করে বলে দিতে পারি যে এই কিওয়ার্ডের জন্য যদি কেউ সার্চ করে, যেহেতু আমার রিলেভেন্সি ফ্রি এসইও কোর্স যদি আমার মেইন কিওয়ার্ড হয়, সেক্ষেত্রে ফ্রি এসইও কোর্স আমার কন্টেন্টের সাথে রিলেভেন্ট, পেইড এসইও কোর্স আমার সাথে রিলেভেন্ট, এসইও কোর্স আমার সাথে রিলেভেন্ট, বাট ফ্রিতে তো আমি দিচ্ছি না, তো আমার জন্য এটা লস, আমার জন্য পটেনশিয়াল কাস্টমার না। এটা হচ্ছে এক্সাক্টলি যখন গুগলকে বলে দেওয়া হয় যে হ্যাঁ এই কিওয়ার্ডের জন্য তুমি আমার ওয়েবসাইট দেখাবো না, দ্যাট মিনস এটা একটু নেগেটিভ ম্যাচ কিওয়ার্ড। জিজ্ঞেস করি ভাইয়া, জি, আমি যদি পেইড এসইও কোর্স আপনার কথাটা কেটে যাচ্ছে, বুঝতে পারছেন? বলছি ভাইয়া যদি পেইড এসইও কোর্স নাকি সার্চ দেই, জি, তাহলে আমার সার্ভে কি তাহলে ফ্রি এসইও কোর্সগুলো কি আসবে? যদি আপনি আপনার ওয়েবসাইটের ক্ষেত্রে যদি আপনি না করে রাখেন, সেই ক্ষেত্রে আসবে না। আপনি যদি না করেন, সেক্ষেত্রে ডেফিনেটলি আসার সম্ভাবনা আছে। আচ্ছা, জি আছে। আর কোনো কোশ্চেন্স? ভাই এটা প্রিফিক্সে মাইনাস দিলেই তো হবে। হ্যাঁ, এইটা মনে করি আমার থেকে বেটার আপনাদের জানার কথা, কথা আফজাল ভাই অলরেডি এটা নিয়ে অনেক বেটার ক্লাস নিয়েছেন আপনাদের। ঠিক আছে, নেগেটিভ ম্যাচ নিয়ে এক্স্যাক্টলি যদি বলি। ওকে, ক্লিয়ার। ওকে, ঠিক আছে। তবে আজকে আপনাদের কিছু হোমওয়ার্ক দেবো যেটা আমাদের সামনে লাগবে, হ্যাঁ, যেটা অবশ্যই করবেন। সেটা হচ্ছে আচ্ছা ভাইয়া, জি, এই যে আমাদের যে কিওয়ার্ডের লিস্টটা দেখালেন, হ্যাঁ, এটা আমাদের চ্যাট বক্সে না মেসেঞ্জার গ্রুপে একটু দিয়ে দিবেন প্লিজ। ঠিক আছে, দিয়ে দিব। তাহলে আমরা সবাই একটু অ্যানালাইসিস করতে পারবো মেসেঞ্জার বক্সে ভাইয়া। ওকে, ঠিক আছে, সবগুলো দিয়ে দিব। আপনাদের অ্যাটেন্ডেন্সটা একটু নিয়ে নিই, তারপরে আমি বাকি কাজগুলো করে ফেলছি আর কি। আমাকে একটু কোঅপারেট করবেন আপনারা, কজ অফ যেহেতু অ্যাটেন্ডেন্সের দিক থেকে আমি আজকে ফার্স্ট, হ্যাঁ, আপনাদের কাছে। সো ভাইয়া, জি বলেন, শুনছি। যদি আমাদের দিতেন। বুঝিনি আপনার কথা। আপনি পাওয়ারপয়েন্টের প্রেজেন্টেশন দেখালেন, ওভারভিউ অফ এসইও। আচ্ছা, এটা দিয়ে দিব। ঠিক আছে, দিয়ে দিব। একটু ওপেন করি। হোমওয়ার্ক যেটা থাকবে সেটা হচ্ছে যে আজকে আমরা যেগুলো শিখলাম, ঠিক আছে, প্রত্যেকটার একটা ওয়ার্ড ফাইলের মধ্যে লিস্ট করবেন ইমেজ সহ, যে জিএমপি বা গুগল মাই বিজনেস পেজ কোনটা, সেটাকে আপনি একটা স্ক্রিনশট নিয়ে লিখে রাখবেন। কোনটাকে আমরা সার্চ ইঞ্জিন বা সার্চ বলি, সেটাকে আপনারা লিখবেন। কোনটা নলেজ গ্রাফ, কোনটা অনবক্স, কোনটা লিস্ট ভিউ, সেটা আপনি লিখে দিবেন। ঠিক আছে, আর এদিক থেকে হচ্ছে কিওয়ার্ডের দিক থেকে, ঠিক আছে, আর কিছু কিওয়ার্ডের দিকে লাগবে না, আপাতত এতগুলাই থাকবে হোমওয়ার্ক। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট ক্লাসের আগে সাবমিট করে দিবেন অ্যাসাইনমেন্টটা। এক্স্যাক্টলি কি করতে হবে? এক্স্যাক্টলি জি বলেন। ভাই আমি প্রেজেন্ট আছি, এনামুল কবির ভাই, আমি দিয়েছি মেবি ভাইয়া। দিয়েছি ভাইয়া হোমওয়ার্ক আমি বলছি, জাস্ট এ মিনিট বলছি, এনামুল ভাইকে দেখে নেই। ওকে, আমি দেখবো, এটা সমস্যা নেই। আমি ক্লাস শেষে আপনাকে দেখছি। হোমওয়ার্ক যেটা আপনাদের ছিল সেটা হচ্ছে যে জিএমপি বা গুগল মাই বিজনেস লোকাল 3 প্যাক, এই যে 4টা নাম বললাম, এই 4টা নাম অ্যাকচুয়ালি স্ক্রিনশট নিয়ে দিবেন যে এইটা অ্যাকচুয়ালি কাকে আমরা বলি, কাকে আমরা 3 প্যাক বা গুগল প্যাক বলি। আমাদের সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ বা সার্চ পেজ অ্যাকচুয়ালি কোনটাকে আমরা সার্চ পেজ বলি সেটা বলবেন। কোনটা নলেজ গ্রাফ, সেটা স্ক্রিনশট নিয়ে দিবেন যে কোনটাকে আমরা নলেজ গ্রাফ বলি, কোনটাকে আমরা গুগল অনবক্স বলি, কোনটাকে আমরা লিস্ট ভিউ বলি। এতটুকু পর্যন্ত আপনাদের হোমওয়ার্ক থাকবে।
আমি ক্লাসের মেসেঞ্জারে আপনাদের দিয়ে দিব ইন ডিটেলসটা হোমওয়ার্কের, আর বাকি যেই এই নোটপ্যাড পুরোটাই আপনাদের দিয়ে দিব, আর হচ্ছে এদিকে প্রেজেন্টেশন যেটা এটা আপনাদের মেসেঞ্জার বা গ্রুপে দিয়ে দিব, ঠিক আছে? স্ক্রিনশট নোটপ্যাডেই হচ্ছে গিয়ে নোটপ্যাডে কিন্তু অ্যাসাইনমেন্টটা করে স্ক্রিনশট No. দেখাবো। না, আপনার এটা ওয়ার্ড ফাইলের মধ্যে করেন, এখন মাইক্রোসফট ওয়ার্ডে করেন, করে আমাকে ফাইল সাবমিট করেন, বা আপনি গুগলে করেন, গুগল ওয়ার্ডে ডকুমেন্টসে করেন, আপনার ইচ্ছা। গুগল ওয়ার্ডসে করে আমাকে হচ্ছে দিয়ে দিবেন। আপনাদের কোথায় হোমওয়ার্ক সাবমিট দেন, কোথায় আপনারা? আপনাদের লিঙ্ক আছে না? গুগল স্যার ডক্সে হচ্ছে ভাইয়া একটা ফাইল ওইটাতে আপনারা দিয়ে দিবেন। আপনি আমাদেরকে দিতে হবে ইয়াটা, তাহলে আমরা ওই জায়গায় সাবমিট করতে পারবো। আপনি একটা ফর্ম বানায় দিলে আমি ফর্মটা দিয়ে দিব। হ্যাঁ, আমি ফর্মটা সহ বাকি যে কি কি হোমওয়ার্ক করতে হবে সবগুলো ডিটেলস দিয়ে দিব, ঠিক আছে? সেগুলো ওয়ার্ড ফাইলে করে ফর্মের মধ্যে আপনাদের লিঙ্কটা দিয়ে দিবেন, ঠিক আছে? জি ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। জি ভাইয়া, এটা একটু মেসেঞ্জারে দিয়ে দেন ভাইয়া। জি দিয়ে দিব, দিয়ে দিব। SW আমি বলে ফেলেছি অলরেডি, তো বাকিটা আমি মেসেঞ্জারে বলে দিচ্ছি, আর বলছি না কারণ আমার এখানে একটা মিটিং শুরু হয়েছে, সো ওদের আমি জন্য আমি আস্তে কথা বলছি। সো আমি বাকি ইন ডিটেলস আমি মেসেঞ্জারে আপনার টেক্সট করে দিয়ে দিব সবাইকে, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।